৪৯তম স্পেশাল বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়ভিত্তিক অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির, ৩৮তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আজকে আমাদের ১০ম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। প্রথমেই আমরা আমাদের লেকচারের ওভারভিউটা একটু দেখে নিই। আমরা আজকের লেকচারে শিখব ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কি। এরপরে মাইক্রোপ্রসেসর একটি গুরুত্বপূর্ণ মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরটা দেখব, এর ফ্ল্যাগ, অ্যাড্রেসিং মোড এবং পিনস এগুলো দেখব। পরবর্তীতে আমরা ইনস্ট্রাকশন সেট অ্যান্ড অ্যাসেম্বলি এর বেসিক এলিমেন্টগুলো দেখব। এরপরে টুলস অ্যান্ড ইন্টারফেসিং এসেনশিয়ালস এ সম্পর্কে জানব। এছাড়াও মেমোরি, ইনপুট আউটপুট ইন্টারফেসিং, টাইম ইন্টারফেসিং, সিরিয়াল ইনপুট আউটপুট ইন্টারফেস, ইন্টারাপ্ট এবং ডিএমএ 8237 কন্ট্রোলার কি, এগুলো দেখব। মাইক্রোপ্রসেসর আমাদের অবজেক্টিভের জন্য, অর্থাৎ এমসিকিউ বেসড অবজেক্টিভ প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আসি মাইক্রোপ্রসেসর, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। তো এই টপিকসে আমরা কি কি জিনিস দেখব, যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার এর হচ্ছে ডেফিনেশন, তাদের পার্থক্য এবং মাইক্রোপ্রসেসর ইভালুয়েশন, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কিভাবে আসছে, এর বর্তমান স্টেজে কোন কোন ধাপ পেরিয়ে আসছে সেটা দেখব। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কি? A microprocessor is the central processing unit of a computer placed of a single chip. তাহলে মাইক্রোপ্রসেসর কোথায় থাকে? সিপিইউর মধ্যে থাকে, যেটা হচ্ছে একটা সিঙ্গেল চিপের সাহায্যে প্লেস করা থাকে। ইট পারফর্মস অ্যারিথমেটিক, লজিক, ডাটা ট্রান্সফার অ্যান্ড কন্ট্রোল অপারেশন। তো চারটা জিনিস আমরা দেখব। এএলইউ যে ইউনিটটা থাকে, অ্যারিথমেটিক যোগ বিয়োগ করে, লজিক সে হচ্ছে যুক্তির মাধ্যমে কাজ করে, ডাটা ট্রান্সফার করে এবং বিভিন্ন অপারেশনকে কন্ট্রোল করে। ওকে, এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা 8086 একটা মাইক্রোপ্রসেসর, তারপরে পেন্টিয়াম প্রসেসর, এছাড়া অনেক ধরনের মাইক্রোপ্রসেসর আছে যেটা বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন মডেলের কম্পিউটারে বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এখন দেখি মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি। A microcontroller is a small computer on a single chip. তাহলে মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা ছোট কম্পিউটার অন এ সিঙ্গেল চিপ। ছোট কম্পিউটারের মধ্যে একটা সিঙ্গেল চিপ থাকে। ইট কন্টেন্স সিপিইউ, মেমোরি, আইও অ্যান্ড টাইমস। তাহলে এটা কি কি থাকে? প্রধানত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, মেমোরি ইউনিট থাকে, ইনপুট আউটপুট পোর্ট থাকে এবং টাইমার থাকে। It is widely used in embedded systems such as washing machine, micro oven and automobile. তাহলে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বিস্তৃতভাবে? ওয়াশিং মেশিনে, মাইক্রো ওভেনে এবং অটোমোবাইলসে এটা খুবই বিস্তৃত পরিমাণে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এখন আমরা দেখি ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার। মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা আমরা দেখব। প্রথমে দেখি মাইক্রোপ্রসেসর ফিচারগুলো। এটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর এবং এটা মাইক্রো কন্ট্রোলার, যার আমাদের ডেফিনেশনটা আমরা এখানে দিয়ে দিব। দুইটার এখানে ডেফিনেশন আপনারা ব্যবহার করবেন। কম্পোনেন্ট, এটা শুধুমাত্র সিপিইউতে ব্যবহার করা হয় মাইক্রোপ্রসেসর, আর মাইক্রো কন্ট্রোলার আসলে সিপিইউ, র্যাম, রোম, ইনপুট আউটপুট সেকশন এবং টাইমার্স এগুলো সমন্বয়ে গঠিত। অ্যাপ্লিকেশন কোথায় ব্যবহার করা হয়? জেনারেল পারপাস, অর্থাৎ আমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম সম্পর্কে আমরা দেখছিলাম যে এমবেডেড সিস্টেম হচ্ছে যে এমন একটা সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, যেখানে নির্দিষ্ট কোনো কাজ করে, নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন থাকে, নির্দিষ্ট কোনো কাজ করে। যেমন ওয়াশিং মেশিনের কাজ কি? সে হচ্ছে কোনো কাপড় পরিষ্কার করে।
হ্যাঁ, এবং টেকনোলজির সাহায্যে কাপড় কিভাবে কতটুকু পর্যন্ত পরিষ্কার করতে হবে, কোন ধরনের কাপড় কিভাবে পরিষ্কার করতে হবে সেটা বের করে। তো এই ধরনের সিস্টেমকে আসলে এমবেডেড সিস্টেম বলে। মাইক্রো প্রসেসর হচ্ছে আসলে এক্সপেন্সিভ এবং মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ, যেটা আমরা চিপার আকারে বলছি। এখন আমরা দেখি যে মাইক্রো প্রসেসরটার ইভালুয়েশন কিভাবে হয়েছে, যে কোন কোন পর্যায় থেকে এখন বর্তমানে কোন পর্যায়ে আছে। তো এটা হচ্ছে অবজেক্টিভের জন্য ইভালুয়েশনটা ইম্পর্টেন্ট। আমরা এখানে কয়েকটা ধাপ দিচ্ছি, আপনারা ডিটেলস আকারে আপনাদের টেক্সট বুক থেকে পড়ে নেবেন। প্রথমে দেখি 1971 সালে ইন্টেল 4004, তো এটা হচ্ছে ফার্স্ট 4 বিট মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসর হচ্ছে প্রথম 4 বিট মাইক্রোপ্রসেসর তৈরি হয়। তো আমরা জানি 8 বিট সমান সমান 1 বাইট, তো এটা হচ্ছে মেমোরি ইউনিট বলা হয়। তো এর অর্ধেক, 8-এর অর্ধেক, তো 4 বিট। তো 4 বিট আকারে মাইক্রোপ্রসেসর, তো হাফ বাইট তারা হচ্ছে ডাটা পাস করতে পারতো, হাফ বাইটের মাইক্রোপ্রসেসর ছিল। তো ইন্টেল মোটামুটি 4 বিটের প্রথম মাইক্রোপ্রসেসর বের করে, যার নাম ছিল ইন্টেল 404। এরপরে 1974 সালে ইন্টেল 8080, এটা হচ্ছে 8 বিটের মাইক্রোপ্রসেসর সে তৈরি করে, যেটা আর্লি স্টেজ যেই কম্পিউটারগুলো ছিল সেগুলোতে ব্যবহার করা হতো। পরবর্তীতে 1978 সালে ইন্টেল 8086, যেটা হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর তৈরি করে, যেটা 1 বিট মেমোরি অ্যাক্সেস নিয়ে থাকে। এবং 1985 সালে ইন্টেল 80386, এটা 32 বিটের মাইক্রোপ্রসেসর তৈরি করে। এখন মডার্ন এরাতে আমরা 64 বিটের মাল্টিকোর মাইক্রোপ্রসেসর দেখি। তো মাল্টিকোর কেন? এক একটা করে এক এক ধরনের কাজ করে। হ্যাঁ, তো মাল্টিকোর অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ একত্রে মাল্টিটাস্কিং এর জন্য আসলে ব্যবহার করা হয়ে থাকে মাল্টিকোর মাইক্রোপ্রসেসর। যেমন ইন্টেলের কোর i7, AMD রাইজেন ইত্যাদি আমাদের আধুনিক মাইক্রোপ্রসেসর। এখন আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ মাইক্রোপ্রসেসর, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশনগুলো কী কী। তো আমরা প্রথমেই দেখছিলাম যে পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপে আমরা মাইক্রোপ্রসেসর ব্যবহার করি। মোবাইল ফোন এবং ট্যাবলেট পিসিতে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং রোবোটিক্সে মাইক্রোপ্রসেসর বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও প্রিন্টার, স্ক্যানার এবং অফিস ইকুইপমেন্টে এখন ব্যবহার করা হয়ে থাকছে। স্মার্ট ডিভাইসে যেমন আইওটি, স্মার্ট হোম, স্মার্ট অফিস, এইগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা এমসিকিউ দেখি, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইন্ট্রোডিউসড বাই ইন্টেল। ইন্টেলের সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর ছিল 4004। হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট সুইটেড ফর এমবেডেড সিস্টেম। কোনটা এমবেডেড সিস্টেমের জন্য? আমরা দেখছি যে এমবেডেড সিস্টেমের বেস্ট ব্যবহার করা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে ছোট এবং চিপ তুলনামূলকভাবে সস্তা। পরবর্তীতে আমরা দেখব 8086 মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরে কি বেসিক ফিচারগুলো, আর্কিটেকচারগুলো, এরপরে মেমোরি সেগমেন্টেশন কি দেখব, ডিফারেন্স বিটুইন সিঙ্গেল অ্যান্ড মাল্টি প্রসেস সিস্টেম, সিঙ্গেল প্রসেস সিস্টেম, মাল্টি প্রসেস সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা দেখব। তাহলে প্রথমে দেখি বেসিক ফিচার অফ 8086। 8086 এর বেসিক ফিচার কি? তো এটা খুব ইম্পর্টেন্ট, কত বিটের? 16 বিটের মাইক্রোপ্রসেসর হচ্ছে 8086, অর্থাৎ ওয়ার্ড লেন্থ হয় 16 বিটের। ওকে, আর 20 বিটের অ্যাড্রেস বাস, এই দুটো আপনারা মনে রাখবেন, অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। কত বিট? 16 বিট। আর হচ্ছে অ্যাড্রেস বাস কত? 20 বিট। ওকে, ক্যান অ্যাক্সেস 1 MB মেমোরি পর্যন্ত, 1 MB মেমোরি অ্যাক্সেস করতে পারে। ওকে, তো 16 বিট ডাটা বাস থাকে, আর 8 বিটে থাকে হচ্ছে 8088। ওকে, তো অপারেশনস ইন 2 মডেলস, দুইটা মডেল থাকে এখানে, মিনিমাম যেটা সিঙ্গেল প্রসেসর থাকে, আর একটা হচ্ছে মাল্টি প্রসেসর থাকে। তাহলে মিনিমামে থাকে হচ্ছে সিঙ্গেল প্রসেসর, আর ম্যাক্সিমামে থাকে হচ্ছে মাল্টি প্রসেসর, একাধিক প্রসেসর থাকতে পারে এই 8086 এর ক্ষেত্রে। তাহলে আর্কিটেকচার বা এটা হচ্ছে কিভাবে তৈরি হয়ে থাকে। তো 8086 দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, যেটাকে সংক্ষেপে বিআইইউ বলা হয়। ওকে, তো এটা হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশন, হ্যান্ডেল, অ্যাড্রেস অ্যান্ড ডাটা বাস। ওকে, তো ফেচ ইনস্ট্রাকশন, হ্যান্ডেল, অ্যাড্রেস অ্যান্ড ডাটা বাস, এটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের অংশ। তো এর কাজ কি আমরা দেখি। কন্টেন্টস সেগমেন্ট
রেজিস্টার্স, তো হচ্ছে সেগমেন্ট রেজিস্টারগুলো এটা হচ্ছে ধারণ করে, যেমন সিএস, ডিএস, এসএস এবং ইএস। বাস ইন্টারফেস ইউনিটে অনেক সময় আসে যে বাস ইন্টারফেস ইউনিটে কোন এলিমেন্ট হচ্ছে, কোন সেগমেন্ট রেজিস্টার হচ্ছে ধারণ করে। তাহলে আমরা খেয়াল করব সিএস, ডিএস, এসএস, ইএস। ইনস্ট্রাকশন পয়েন্টার থাকে বাস ইন্টারফেস ইউনিটে, ইনস্ট্রাকশন কিউ থাকে, যেটা হচ্ছে যেখানে 6 বিটটা হচ্ছে প্রিপেয়ার করা হয়। তো এই মোটামুটি আরও কিছু অ্যাপ্লিকেশন থাকে, এগুলো হচ্ছে মোটামুটি বাস ইন্টারফেসের ইউনিটের অ্যাপ্লিকেশন। পরবর্তী আমরা দেখব এক্সিকিউশন ইউনিট, যেটা সংক্ষেপে ইইউ বলা হয়। তো ডিকোডস অ্যান্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশন, তো এটা কি করে, ডিকোড করে এবং ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। কন্টেন্টস জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে ধারণ করে, যেমন এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। পয়েন্টার অ্যান্ড ইন্ডেক্স রেজিস্টার থাকে, এসপি, বিপি, এসআই, ডিআই। ফ্ল্যাগ রেজিস্টার থাকে, কন্ট্রোল, সিকিউরিটি থাকে। এই হচ্ছে মোটামুটি এক্সিকিউশন ইউনিট। এখন আমরা দেখব পাইপলাইন। সিপিইউর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাইপলাইন। পাইপলাইনের সংজ্ঞাটা অনেক সময় আসে, পাইপলাইন কি অনেক সময় আসে। তো বাস ইন্টারফেস ইউনিট, বিআইইউ যেটা সংক্ষেপে বলা হয়, টিচেস নেক্সট ইনস্ট্রাকশন while ইউ বা এক্সিকিউশন ইউনিট এক্সিকিউটস কারেন্ট ইনস্ট্রাকশন। তো যখন বাস এক্সিকিউশন ইউনিট ফেসেস নেক্সট ইনস্ট্রাকশন ফেস করে while এক্সিকিউশন ইউনিট এক্সিকিউট কারেন্ট ইনস্ট্রাকশন, এটাকে বলা হচ্ছে পাইপলাইন। ওকে, তো পাইপলাইনটা একটু ভালোভাবে আপনারা দেখবেন। পরবর্তীতে আমরা দেখি মেমোরি সেগমেন্টেশন। আমরা বলছিলাম যে 8086 হচ্ছে মেমোরি কত, 1 বিট মেমোরি সেগমেন্ট করে। ওকে, তো প্রত্যেকটা হচ্ছে কি থাকে, 64 কেবি প্রত্যেক সেগমেন্টের আকারে, বা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইয়েতে সেগমেন্ট আকারে থাকে। তো সেগমেন্ট জিনিসটা কি, সেগমেন্টের মধ্যে কি কি থাকে, যেমন কোড থাকে, সিএস, ডাটা থাকে, ডিএস, এরপর স্ট্যাক সেগমেন্টেশন, এসএস, এরপর হচ্ছে এক্সট্রা সেগমেন্টেশন, ইএস। তো প্রত্যেকটার ফুল মিনিংগুলো আপনারা এটা পড়ে নেবেন, ফুল মিনিং। ওকে, তো ফিজিক্যাল অ্যাড্রেস কীভাবে বের করা হয়, ফিজিক্যাল অ্যাড্রেস সমান সমান সেগমেন্ট ইন্টু 10H প্লাস অফসেট। এটা একটু ভালোভাবে আপনারা দেখবেন ফিজিক্যাল অ্যাড্রেস বের করার, এবং এই সূত্র দিয়ে আপনারা যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এরপরে আসি সিঙ্গেল ভার্সেস মাল্টিপ্রসেসর মডেল। সিঙ্গেল মডেল কি, মাল্টিপ্রসেসর মডেলটা আমরা দেখব। তাহলে সিঙ্গেল মডেল, যেটাকে হচ্ছে মিনিমাম মডেল বলা হয়। তো কন্ট্রোল সিগন্যালস জেনারেটেড বাই সিপিইউ ইটসেলফ। তো যে সিগন্যালটা আছে, সিগন্যাল কন্ট্রোল করা হয় জেনারেটেড বাই সিপিইউ ইটসেলফ, সিপিইউ এর নিজের মাধ্যমে এটা হচ্ছে সিগন্যাল কন্ট্রোল করা হয়। ম্যাক্সিমাম মোড মাইক্রোপ্রসেসর ক্ষেত্রে রিকোয়ার্স এক্সটার্নাল 82888 বাস কন্ট্রোলার ফর সিগন্যাল। তাহলে ম্যাক্সিমাম মোডে কি থাকে, এই যে ম্যাক্সিমাম মোডে অনেক সময় আসতে পারে যে কত বাসের মাইক্রোপ্রসেসর, তখন হবে 8288 বাস। এই বাস কন্ট্রোলারে যে মাইক্রোপ্রসেসর থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মোডে হচ্ছে সিগন্যালের জন্য এই মাইক্রোপ্রসেসরটা এক্সটার্নাল হিসাবে এই মাইক্রোপ্রসেসরটা বা বাস কন্ট্রোলার লাগে। এখন আমরা দুইটা মাল্টিপল চয়েস দেখি। দ্য ম্যাক্সিমাম মেমোরি অফ 8086 এটা আমরা জানি হচ্ছে 1 MB ম্যাক্সিমাম মেমোরি করতে পারে। হুইচ রেজিস্টার ইজ 8086 পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট। তো কোনটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, সেটা হচ্ছে আমাদের আইপি। এরপরে দেখব ফ্ল্যাগ অ্যাড্রেসিং মোড অ্যান্ড পিন ফাংশন অফ 80। তো এখানে কি দেখব, ফ্ল্যাগ কি আমরা দেখলাম, ঠিক আছে, অফসেটিং অ্যাড্রেসিং মোড এবং পিনস অ্যান্ড দেয়ার ইউজেস, এই জিনিসগুলো আমরা দেখব। তো ফ্ল্যাগ রেজিস্টার কি 8086 এর, দ্য ফ্ল্যাগ রেজিস্টার ইজ 16 বিট ওয়াইড ডিভাইডেড ইন্টু স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রোল ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 16 বিট ওয়াইড ডিভাইডেড ইন্টু স্ট্রাকচার অ্যান্ড কন্ট্রোল ফ্ল্যাগ। তো স্ট্যাটাস ফ্ল্যাগ কি দেখি আমরা, স্ট্যাটাস ফ্ল্যাগ সিএফ এর পূর্ণ মিনিং, এই পূর্ণ মিনিংগুলো খুব ভালো করে পড়বো। ক্যারি ফ্ল্যাগ, পিএফ হচ্ছে প্রাইমারি ফ্ল্যাগ, এএফ হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, সরি। এরপরে হচ্ছে যাকে হচ্ছে অক্সিলারি ক্যারি বলে গ্রুপ ফ্ল্যাগকে। এরপরে হচ্ছে জেডএফ মানে জিরো ফ্ল্যাগ, এসএফ মানে
সাইন ফ্ল্যাগ, ওএফ মানে ওভারফ্লো ফ্ল্যাগ। প্রত্যেকটার হচ্ছে সংজ্ঞা আমরা একটু দেখি। ক্যারি ফ্ল্যাগ কি? সেট অটোমেটিক অপারেশন জেনারেটস ক্যারি অর ব্রো। তাহলে একটা অটোমেটিক অপারেশন দিয়ে দিলে এটা হচ্ছে ক্যারি এবং অথবা ব্রো, এটা হচ্ছে জেনারেটলি বড়, এটা হচ্ছে ইয়ে করে, সেট করে। প্রায়োরিটি ফ্ল্যাগ কি? সেট ইফ রেজাল্ট হ্যাভ বিন নাম্বার ইজ দিস ইজ ফার্স্টেস্ট। তো যদি রেজাল্টের নাম্বার শেষে এই একটা ক্রাইটেরিয়া থাকে, ওটা হলে সেটা প্রায়োরিটি পায়। এফ কি? অক্সিলারি ক্যারি, ক্যারি ফ্রম বিট 4 বিট 3 আর বিট 4। তো এটা হচ্ছে অক্সিলারি ক্যারির ক্ষেত্রে কি করবা? বিট 3 থেকে বিট 4 সাধারণত বিসিডি করে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগে কি? সেট রেজাল্ট অবশ্যই জিরো হবে। এরপর আসছে সাইন ফ্ল্যাগ, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট বা লেস সিগনিফিকেন্ট বিট আমরা জানি। তো সাইন ফ্ল্যাগ কি থাকে? সাইন 1 সমান নেগেটিভ আর 0 সমান পজিটিভ হয়ে থাকে। ওএফ ওভারঅল ফ্ল্যাগ, সেট ইফ সাইন ওভারফ্লো অকার্স, ওভারফ্লো ফ্ল্যাগ। তো এটা হচ্ছে ওভারফ্লো যখন হয় তখন হচ্ছে এই ফ্ল্যাগটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখি কন্ট্রোল ফ্ল্যাগ। তো কন্ট্রোল ফ্ল্যাগটা কি? কন্ট্রোল ফ্ল্যাগ হচ্ছে এফ, ডিএফ এবং টিএফ, এই তিনটা টার্ম থাকে, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এফটা কি? ইন্টারাপ্ট ইনেবল ফ্ল্যাগ। তো অ্যালাউ মাস্কেবল ইন্টারাপ্ট। তাহলে এই ফ্ল্যাগগুলো হচ্ছে যদি কোনো কিছু সমস্যা হয় তখন হচ্ছে ইন্টারাপ্ট করে আর কি। এরপর হচ্ছে ডিএফ ডাইরেকশন ফ্ল্যাগ, কন্ট্রোলস স্ট্রিং অপারেশন। তো ডিএফটা হচ্ছে স্ট্রিং অপারেশন হচ্ছে কন্ট্রোল করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ক্ষেত্রে। এরপর হচ্ছে টিএফ ট্র্যাপ ফ্ল্যাগ, ওকে, ইনেবলস সিগন্যাল স্টেপ এক্সিকিউশন। তো হচ্ছে সিগন্যাল এক্সিকিউশন আসলে ইনেবল করা যেতে পারে আমাদের এটার জন্য। ট্র্যাপ ফ্ল্যাগ। এরপরে আমরা দেখি অ্যাড্রেসিং মডেল ইন 8086। তো 8086 এর অ্যাড্রেসিং মডেলটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আসে অনেক সময় অ্যাড্রেসিং মডেল। তো এর উপরে এমসিকিউ আসতে পারে। একটা হচ্ছে ইমিডিয়েট অপারেশন ইজ এ পার্ট অফ ইনস্ট্রাকশন, ওপেন ইজ পার্ট অফ ইনস্ট্রাকশন, ওকে। এরপর হচ্ছে রেজিস্টার, ওপেন ইন রেজিস্টার। তো এখানে হচ্ছে অ্যাসাইনিং যে মডেলগুলো আছে সেগুলোর কিছু উদাহরণ আমরা দেখি। ওপেনের জন্য কি হচ্ছে? মুভ এক্স প্লাস এক্স কমা 1 2 3 4 H। এরপরে হচ্ছে রেজিস্টার, ওপেন রেজিস্টার বললাম। ডাইরেক্ট হচ্ছে ওপেন ফ্রম মেমোরি অ্যাড্রেস, এক্সাম্পলগুলো দেখে নিবা। এরপর হচ্ছে রেজিস্টার ইন্ডিকেটস হচ্ছে অ্যাড্রেস গিভেন ইন রেজিস্টার। তো অ্যাড্রেস হচ্ছে রেজিস্টারে দেওয়া থাকে মুভ এক্স আর বিএক্স। এরপর হচ্ছে বেসড ইউজার বেসড রেজিস্টার আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওকে। তো এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। এক্সাম্পল হচ্ছে মুভ এক্স বিপি প্লাস 200H। এখানে তো আমাদের অনেক ধরনের রয়েছে। এরপর হচ্ছে ইন্ডেক্স হচ্ছে ইউজার ইন্ডেক্স রেজিস্টার ডিসপ্লেসমেন্ট, এর উদাহরণ দেখতে হবে। বেজ ইন্ডেক্স আছে, এরপর হচ্ছে বেজ ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট। তো কোন মডেলের কোন কাজ করে, এর কাজ করে উদাহরণ এবং ডেফিনেশন, এটা খুব ভালোভাবে দেখা লাগবে। এরপর আসি ইম্পর্টেন্ট পিন ফাংশনগুলো কি কি আছে। যেমন এডি 50 মাল্টিপ্লেক্সেস অ্যাড্রেসেস অবলিক ডাটা বাস। তো মাল্টিপ্লেক্স কি ওর অ্যাড্রেস অফ ডাটা বাসগুলো হচ্ছে কি মাল্টিপ্লেক্সড করে থাকে। তারপরে A16 A19 হচ্ছে হায়ার অ্যাড্রেস লাইন্স স্ট্যাটাস। তো A69 হচ্ছে হায়ার অ্যাড্রেস লাইন স্ট্যাটাস হিসেবে থাকে। ALE হচ্ছে অ্যাড্রেস লঞ্চ ইনেবল। তো এখানে হচ্ছে সেপারেট অ্যাড্রেস এবং ডাটা থাকে। RW আমরা জানি, RD আর WR মানে রিড অ্যান্ড রাইট, কন্ট্রোল সিগন্যাল ফর রিড অ্যান্ড রাইট। এরপরে হচ্ছে MIO। তো MIO কে ইনপুট আউটপুট সেকশন। তো সিলেক্ট মেমোরি ফর ইনপুট আউটপুট অপারেশনের জন্য সেটা সিলেক্ট করা হয়। এরপর হচ্ছে MN বা MX হচ্ছে এটা স্ট্যাটাস মিনিমাম নোড। তো হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন যেটা আছে সিলেক্ট করবে স্টার্টার মিনিমাম নোড। এরপর হচ্ছে INTA, এটা হচ্ছে ইন্টারাপ্ট নলেজ থাকে। NMI আর INTR, এটা হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট। সর্বশেষ হচ্ছে ক্লক ইউনিট। তো এই টার্মিনোলজি আছে। তো পিন ফাংশনের প্রতিটা
হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা পার্ট যে কোনো আসতে পারে, ঠিক আছে, এখান থেকে একটা বা দুইটা আসতে পারে। তো আমরা এমসিকিউটা দেখি, হুইচ ফ্ল্যাগ ইন্ডিকেটস সাইন্ড ওভারফ্লো ইন 8086। তো এটা হচ্ছে অফ যদি থাকে তখন সাইন্ড ওভারফ্লো হতে পারে। এএলই পিন ইজ এত ইউজ ফর, কোনটার জন্য ব্যবহার করা হয়? সেপারেট অ্যাড্রেস অ্যান্ড ডাটা লাইন্স। এরপরে আসছি আমরা ইনস্ট্রাকশন সেট অ্যান্ড অ্যাসেম্বলি বেসিক। তো অ্যাসেম্বলি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা জানি প্রোগ্রামিংকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো অ্যাসেম্বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ যে পরবর্তী ভার্সন, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কম্পাইলার করতে হলে সেটাকে অ্যাসেম্বলার বলা হয়। তাহলে আমরা দেখি ইনস্ট্রাকশন সেট ক্যাটাগরিজ 8086 এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আছে, মুভ ডাটা বিটুইন রেজিস্টার, ডাটাগুলো হচ্ছে মুভ করতে হবে ডাটা থেকে রেজিস্টারে। এরপরে মেমোরি ইউনিট, ইনপুট আউটপুট ইউনিট। আচ্ছা, এরপর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে মুভ এএক্স বিএক্স ইন এএল 6H। ওকে, এগুলো হচ্ছে এক্সাম্পলগুলো খুব ভালোভাবে ইয়ে করবেন। এরপর হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, আমরা জানি যে অ্যারিথমেটিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য হচ্ছে অ্যারিথমেটিকে ইয়ে করা হয়, কাজ করা হয়। এবার লজিক্যাল ইনস্ট্রাকশন আমরা জানি লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল এক্সঅর, যদি ইয়ে থাকে দেন এইভাবে লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো কাজ করে। এরপরে দেখি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কি? চেঞ্জ ফ্লো অফ প্রোগ্রামে যে নর্মালি ফ্লো থাকে সেটা হচ্ছে মনে করে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে কয়েকটা দেওয়া আছে, একটা দুটা করে দেখবে, এটা খুব বেশি এখন ইম্পর্টেন্ট না, একটা দুটা করে দেখবা, পরীক্ষার আগে পর্যন্ত ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রিং ইনস্ট্রাকশন। স্ট্রিং ইনস্ট্রাকশন কি? ওয়ার্ক উইথ মেমোরি ব্লকস নিয়ে কাজ করে, যেমন মুভ, লোড, স্টোর, তারপরে স্ক্যান, সিএমএস ইত্যাদি ইত্যাদি, সিএমপিএস ইত্যাদি ইত্যাদি। এরপর আসি কন্ট্রোল ইনস্ট্রাকশন হচ্ছে কন্ট্রোল প্রসেসরের কাজ, এটা হচ্ছে HLT, NOP, WAIT, এটা হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন। প্রসেসর কন্ট্রোল ইনস্ট্রাকশন, প্রসেসর যে কন্ট্রোল থাকে সেটার ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। মডিফাই ফ্ল্যাগ বাইটস যেমন STC, CCL আর হচ্ছে CLI, তো এরা আসছিল, এরা এসে আর হয় না। তো প্রসেসর কন্ট্রোল ইনস্ট্রাকশন হচ্ছে যে মডিফাই ফ্ল্যাগ বাইটগুলো মডিফাই করা যেতে পারে প্রসেসর কন্ট্রোল ইনস্ট্রাকশন। তাহলে আমরা উদাহরণ দেখি, স্ট্রাকচার অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অনেক ধরনের উদাহরণ হতে পারে। প্রথমটা আমরা দেখি ডাটা সেগমেন্ট, ডিফাইন ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে কি টাইপের ভেরিয়েবল। এখানে যদি ডিবি নিব তাহলে হচ্ছে ডিবি নাম 1, নাম 2, এখানে হচ্ছে কি হবে নেম 1 আর ওটা হচ্ছে নেম 2। ওকে, এরপর হচ্ছে কোড সেগমেন্টেশন, রাইট ইনস্ট্রাকশন কোড সেগমেন্ট, অ্যাজিউম কোড সেগমেন্ট ডিএস ডাটা সিলেকশন, মুভ এত তো এত। তাহলে সর্বপ্রথম স্টার্ট করতে হবে, স্টার্ট করে কি করছি, মুভ AX ডাটা টু SC, তাহলে AX-টা হচ্ছে মুভ করতে হবে SEG কাছে। মুভ DS হচ্ছে AX, দেন L হচ্ছে ইয়ে রয়েছে নিয়ন, এরপর হচ্ছে অ্যাড করব, এরপরে মুভ করব, এটা করব। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসলে কি হবে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে শর্ত, বা আমি কি বলতে পারি এটাকে সাংকেতিক চিহ্ন। তাহলে বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রাথমিক অবস্থায় তোমরা বুঝবা, এরপরে হচ্ছে নর্মালি ইয়ে করতে পারবে। আচ্ছা, তো স্ট্যাক সেগমেন্ট আছে আরেকটা অংশ বাদ পড়ে গেছে নিচে। স্ট্যাক সেগমেন্ট হচ্ছে অপারেশনাল ইউজেস ফর পুশ অ্যান্ড পপ অপারেশন, পুশ আর পপ অপারেশনের জন্য এটা হচ্ছে খুবই প্রয়োজন। এরপর আসছি এক্সাম্পল প্রোগ্রাম, কি কি ধরনের প্রোগ্রাম আছে বাসা থেকে একটু প্র্যাকটিস করবা। এখানে একটা প্রোগ্রাম আছে মুভ AL এত, BL এত এবং অ্যাড এত, এটা হচ্ছে সাবট্রাকশন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো মোটামুটি আসলে তো এখানে ইয়ে করা যাবে আর কি। যাই হোক, প্রত্যেকটা হচ্ছে সেম ধরনের। যে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল শুধুমাত্র 0 আর 1, এই 0 আর 1 পরিবর্তে কি করা হয়, এটা হচ্ছে ইনস্ট্রাকশন বেসড আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি, যেটাকে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে কোড এবং ডিকোড করে।
তাহলে প্রোগ্রাম এক্সাম্পল দেখলাম, একটা মাল্টিপল কোশ্চেন আমরা দেখি। হুইচ ইনস্ট্রাকশন ইজ ইউজ টু এক্সচেঞ্জ, তারপর হচ্ছে কন্টেন্টস অফ টু রেজিস্টার, দুটো রেজিস্টার যে আছে সেটা ইনস্ট্রাকশন কে দিয়েছে এক্সিএইচজি, প্রধানত তারা কোটেশন পাঠাচ্ছে দিয়ে করছে আর কি। হুইচ ইনস্ট্রাকশন স্টপস এক্সিকিউশন ইন অ্যাসেম্বলি, তো কোন ইনস্ট্রাকশনটা হচ্ছে এক্সিকিউশন অ্যাসেম্বলি করে, এইচএলটি, এটা হচ্ছে অ্যাসেম্বলি করে। ওকে, তাহলে এমসিকিউ দেখলাম আমাদের এর ক্ষেত্রে। এখন দেখব আমরা টুল অ্যান্ড ইন্টারফেসিং এসেনশিয়াল, টুল এবং ইন্টারফেসিং এসেনশিয়াল। তো ইন্টারফেসিং এসেনশিয়ালে আমরা কি দেখব, লার্ন অ্যাবাউট দ্য টুল ইউজড ইন মাইক্রোপ্রসেসর, আমরা জানবো যে কোন টুলটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ 8284, আপনারা কিছু দিচ্ছেন, রিকমেন্ডেশন দিচ্ছেন, ওই রোলগুলো সেই প্রসেসরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ 8284, করে দেওয়া। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ, এত বললাম। এরপরে লার্ন অ্যাবাউট দ্য বাস ডিমাল্টিপ্লেক্সিং অ্যান্ড বাস কন্ট্রোলার ইন্টারফেসিং, তো এই দুইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, তো এটা একটু ভালোভাবে আমরা দেখব। তাহলে শুরু করা যাক পরের লেকচার। এখন দেখি টুলস অফ মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং। মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং এর জন্য কি কি টুলস ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে অ্যাসেম্বলার, তো অ্যাসেম্বলারটা আমরা দেখছিলাম স্ট্রাকচার প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল 5টা, ঠিক আছে। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বলা হচ্ছিল যে মেশিন ল্যাঙ্গুয়েজ। 2 নম্বরে ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলোকে যদি আমি মেশিন কোডে কনভার্ট করতে চাই, তখন তাকে যে কনভার্টার বা অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হবে সেটাকে বলা হবে কি ASSEMBLER, অ্যাসেম্বলার। তো এটাই বলছে যে অ্যাসেম্বলার হচ্ছে কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড। তো মেশিন কোডকে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডকে মেশিন কোডে কনভার্ট করার জন্য যা প্রয়োজন হয় তাকে অ্যাসেম্বলার বলা হয়। উদাহরণ হচ্ছে MASM এবং TASM, এটা হচ্ছে অ্যাসেম্বলার এর উদাহরণ। এরপরে দেখি হচ্ছে ডিবাগার। তো ডিবাগার কি, ইউজড ফর টেস্টিং অ্যান্ড ডিবাগিং প্রোগ্রাম। তো ডিবাগারের কাজ হচ্ছে যে একটা প্রোগ্রাম যেটা আছে সেটা কাজ টেস্টিং এবং ডিবাগিং। ডি আর একটা আছে বাগ। তো ডি মানে হচ্ছে বাছা, আলাদা করা, বাগ মানে হচ্ছে ভুল। তাহলে কোনো প্রোগ্রামের একটা ভুল বের করা, সেটাই হচ্ছে ডিবাগিং বলা হয়। তাহলে অ্যালাউজ স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন, এটা হচ্ছে হেল্প করে। রেজিস্টার অ্যান্ড মেমোরি ভিউইং, রেজিস্টার এবং মেমোরি দেখায়। এক্সাম্পল হচ্ছে ডিবাগ ইন ডস। ডস যে সেকশন আছে, যে অপারেটিং সিস্টেম আছে বা ডস যে সিস্টেম আছে, সেটা থেকে ডিবাগ বা ভুল খুঁজে বের করা। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট সিস্টেম। তো ডেভেলপমেন্ট সিস্টেমটা কি, প্রোভাইডস এডিটর, অ্যাসেম্বলার, লিঙ্কার, ডিবাগার অ্যান্ড এমুলেটর ইন ওয়ান এনভায়রনমেন্ট। তাহলে এই যে ইয়েগুলো আছে, এডিটর, অ্যাসেম্বলার, এরপর লিঙ্কার, ডিবাগার, ওকে, অ্যান্ড এমুলেটর সিস্টেম ইন ওয়ান এনভায়রনমেন্ট, এটাকে আসলে ডেভেলপমেন্ট সিস্টেম বলা হয়। তো একটা কোডকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয়, এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট সিস্টেম টুলস। এগুলো সবই মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ক্লক জেনারেটর। ক্লক জেনারেটর জিনিসটা কি, ক্লক জেনারেটর হচ্ছে প্রোভাইডস ক্লক সিগন্যাল টু সিঙ্ক্রোনাইজ সিপিইউ অপারেশন। তো এটা হচ্ছে কি করবে, ক্লক সিগন্যাল প্রোভাইড করবে কার জন্য, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ সিপিইউ অপারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে ক্লক সিগন্যাল, সেটা করবে। তো সিগন্যাল জেনারেট কিভাবে করা হয় দেখি। সিএলকে, এটা হচ্ছে ক্লকের সংক্ষিপ্ত রূপ, মনে রাখবেন। তো মেইন ক্লক ইনপুট ফর হচ্ছে 8086, ওকে। তাহলে সিএল হচ্ছে যে ক্লক ইনপুট দেওয়া হয় কার জন্য, 8086 এ মাইক্রোপ্রসেসর থাকে সেটার জন্য এটা হচ্ছে ইনপুট দেওয়া হয়। এরপরে রিসেট, রিসেট মানে হচ্ছে সেটাকে নতুন করে শুরু করা, এই জন্য বলা হচ্ছে ইনিশিয়ালাইজ সিপিইউ।
এরপর হচ্ছে রেডি। রেডি কি? সিঙ্ক্রোনাইজ শোয়ার ডিভাইস উইথ দ্য সিপিইউ। তার মানে কাজ করার জন্য, সে সিঙ্ক্রোনাইজের জন্য ডিভাইসের সাথে, সিপিইউ এবং ডিভাইসের সাথে কাজ করার জন্য সে সিঙ্ক্রোনাইজলি প্রসেস করে। তাহলে এখানে একটা নোট দেওয়া আছে, 8086 রিকোয়ার্স এক্সটার্নাল ক্লক জেনারেটর 8284। তাহলে 8086 এর জন্য কি হয়, যে এক্সটার্নাল ক্লক জেনারেটর হিসাবে 8284 ক্লক জেনারেটর এক্সটার্নাল হিসেবে কাজ করে। তাহলে আমরা 8284 ক্লক জেনারেটরটা দেখলাম, যেটা 8086 মাইক্রোপ্রসেসরের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখব বাস ডিমাল্টিপ্লেক্সিং। তো বাস ডিমাল্টিপ্লেক্সিংটা কি? ইন 8086 ADIO A D15 লাইন্স আর মাল্টিপ্লেক্সড। তো মাল্টিপ্লেক্স মানে হচ্ছে অ্যাড্রেস অথবা ডাটায় যে কোনো একটা থাকে, উভয়ে থাকতে পারে। এরপরে আমরা দেখব ALE অ্যাড্রেস ল্যাচ ইনেবল প্লাস ল্যাচ সেপারেটস অ্যাড্রেস অ্যান্ড ডাটা সিগন্যাল। তো ল্যাচ হচ্ছে কি করে, অ্যাড্রেস এবং ডাটা সিগন্যালগুলোকে সেপারেট করে। অ্যাড্রেস স্টোরড ইন ল্যাচ, ঠিক আছে, অ্যাড্রেসগুলো হচ্ছে ল্যাচ স্টোর করা হয় উইথ ডাটা কন্টেন্টস অন দ্য সেম লাইন। তাহলে এই বাস ডিমাল্টিপ্লেক্সিং এ আমরা দেখলাম যে 8086 এ ADIO A D15 লাইন্স আর মাল্টিপ্লেক্স, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সড আকারে থাকে। আর হচ্ছে অ্যাড্রেস স্টোর ইন ল্যাচ, অ্যাড্রেসগুলো হচ্ছে ল্যাচ স্টোর করায় while data contains in same line, যখন হচ্ছে ডাটাগুলো এক লাইনে করা হয়। পরবর্তীতে আমরা দেখব বাস কন্ট্রোলার। তো 8288 এর ক্ষেত্রে বাস কন্ট্রোলার, তো এটা হচ্ছে রিকোয়ার্ড এ ম্যাক্সিমাম মোড অপারেশন অফ 8086। তো 8086 এর কি করা হয়, রিকোয়ার্ড ইন ম্যাক্সিমাম মোড অপারেশন ইন 8086 বাস কন্ট্রোলারের ক্ষেত্রে। তো এখানে দেব জেনারেটস কন্ট্রোল সিগন্যাল ফর মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট অপারেশন। তো কার জন্য এটা হচ্ছে সিগন্যাল জেনারেট করে, মেমোরির জন্য এবং ইনপুট আউটপুট অপারেশনের জন্য। তো এমআরডিসি, তো মেমোরি রিড, ওকে, এমআরডিসি হচ্ছে মেমোরি রিড, আর এমডব্লিউটিসি এটা হচ্ছে মেমোরি রাইটের ক্ষেত্রে, এটা হচ্ছে এমআরডিসি ব্যবহার করে, এবং এমডব্লিউটিসি হচ্ছে মেমোরি রাইটের ক্ষেত্রে। ওকে, তো আইওআরসি হচ্ছে ইনপুট রিড, আর আইওডব্লিউসি হচ্ছে ইনপুট আউটপুট রাইট। তো যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলোর আপনারা একটু খেয়াল করবেন, ভালোভাবে এগুলো দেখবেন। তাহলে বাস কন্ট্রোলারের ক্ষেত্রে অ্যালাউস মাইক্রোপ্রসেসর কমিউনিকেশন। তো বাস কন্ট্রোল মাধ্যমে হচ্ছে মাইক্রোপ্রসেসর যে কমিউনিকেশন আছে সেটা হচ্ছে অ্যালাউ করে, বা মাইক্রোপ্রসেসর কমিউনিকেশন ঘটে এখানে। তাহলে মাল্টিপল চয়েসটা আমরা দেখি, কিছু এমসিকিউ আছে, এমসিকিউটা দেখি। হুইচ টুল কনভার্টস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড? তো কোনটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে কনভার্ট করে, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলার আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে ইয়ে করে। এরপর হচ্ছে ALE ইন 8086 ইউজড। তো কোথায় 8086 ইউজ করা হয়? সেপারেট অ্যাড্রেস অ্যান্ড ডাটাস, যে অ্যাড্রেসগুলো থাকে এবং ডাটাগুলো থাকে সেখানে হচ্ছে 8086 ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখি মেমোরি ইন্টারফেসিং। তো মেমোরি ইন্টারফেসিং আমরা SRAM এবং EPROM দুইটাই দেখব, আরো অনেকগুলো মেমোরি ইন্টারফেসিং আছে। তাহলে এখানে লার্নিং অবজেক্টিভ কি কি আমরা দেখব। আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ মেমোরি ইন্টারফেস। তাহলে আমরা দেখব এই মেমোরি ইন্টারফেসটা হচ্ছে কি জন্য প্রয়োজন 8086 মাইক্রোপ্রসেসরে। লার্ন হাউ SRAM অ্যান্ড EPROM আর ইন্টারফেস, জানবো হচ্ছে SRAM এবং EPROM কিভাবে এটার গঠিত হয় বা হচ্ছে কাজ করে। আন্ডারস্ট্যান্ড অ্যাড্রেস ডিকোডিং টেকনিক, অ্যাড্রেস ডিকোডিং টেকনিকটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা দেখি বেসিক অফ মেমোরি ইন্টারফেসিংটা দেখব। মেমোরি ইন্টারফেসিং বেসিক কি আছে, তো হচ্ছে CPU কমিউনিকেট উইথ মেমোরি ইউজিং। তো CPU হচ্ছে মেমোরি ব্যবহার করে কিভাবে আমরা দেখি, অ্যাড্রেস বাস
তো অ্যাড্রেস বাসের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে সিলেক্ট মেমোরি লোকেশন প্রথমে সিলেক্ট করে, ডাটা বাসের ক্ষেত্রে ডাটা ট্রান্সফার করে, আর কন্ট্রোল সিগন্যালের ক্ষেত্রে যেমন রিড রাইট, হ্যাঁ, কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে রিড এবং রাইট কন্ট্রোলগুলোকে হচ্ছে পড়ে এবং রিড করে এবং রাইট করে। তাহলে হচ্ছে চিপ সিলেক্ট ডিসাইড হুইচ মেমোরি চিপ আর অ্যাক্টিভ। তো চিপ সিলেক্ট তিনটা জিনিস, একটা হচ্ছে রিড, কোন ডাটা পড়া, রাইট করা, এরপর চিপ সিলেক্ট করবে হচ্ছে যে কোন মেমোরি হচ্ছে কাজ করবে, অ্যাক্টিভ থাকবে, এটা হচ্ছে চিপ সিলেক্টরের কাজ। তাহলে বেসিক মেমোরি ইন্টারফেসিংটা আমরা দেখলাম। অ্যাড্রেস বাস থাকে, অ্যাড্রেস বাসে একটা নির্দিষ্ট কাজ আছে, ডাটা বাসের কাজ আছে, এটা আছে অবজেক্টিভে, আবার হচ্ছে কন্ট্রোল সিগন্যালের কাজ আছে। তাহলে অ্যাড্রেস বাসে কি কাজ আছে আরেকবার দেখি, সিলেক্ট মেমোরি লোকেশন। অ্যাড্রেস বাস হচ্ছে মেমোরি লোকেশনটা সিলেক্ট করবে, ডাটা বাস হচ্ছে ডাটাগুলো ট্রান্সফার করবে, কন্ট্রোল সিগন্যালের কাজ হচ্ছে রিড এবং রাইট এবং কন্ট্রোল করবে। আর এর মধ্যে চিপ সিলেক্টর যেটা আছে, চিপ সিলেক্ট যেটা সেটা ডিসাইড করবে যে কোনটা অ্যাক্টিভ থাকবে। কোন দেখি অ্যাড্রেস ডিকোডিং। অ্যাড্রেস ডিকোডিং জিনিসটা কি, ফুল ডিকোডিং প্রথমে আসি। তো অল হায়ার অ্যাড্রেস লাইন ইউজড ফর ডিকোডিং, তাহলে সকল হায়ার যে অ্যাড্রেস লাইনগুলো আছে ডিকোডিং এর জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। ইউনিক অ্যাড্রেস রেঞ্জ ফর ইচ চিপ, তো প্রত্যেকটা চিপের জন্য হচ্ছে ইউনিক অ্যাড্রেস রেঞ্জ থাকে। এরপর হচ্ছে রিলায়েবল বাট রিকোয়ার্স মোর হার্ডওয়্যার, তো এটা হচ্ছে রিলায়েবল কিন্তু অনেক বেশি হার্ডওয়্যার হচ্ছে রিকোয়ার্ড, প্রয়োজন হয় আর। এরপরে হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। পার্শিয়াল ডিকোডিং কাকে বলে, অনলি সাম অ্যাড্রেসেস লাইন ইউজ। পার্শিয়াল ডিকোডিং এর ক্ষেত্রে আমরা কিছুমাত্র শুধু অ্যাড্রেস লাইনগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো যেমন হচ্ছে সেভস হার্ডওয়্যার বাট মে কজ অ্যাড্রেস ওভারল্যাপ। তাহলে হচ্ছে এটা পার্শিয়াল ডিকোডিং এর ক্ষেত্রে হার্ডওয়্যার সেভ করে, বাট হচ্ছে অ্যাড্রেস ওভারল্যাপের এখানে পার্শিয়াল ডিকোডিং এর ক্ষেত্রে সম্ভাবনা থাকে। তাহলে আমরা দুইটা ডিকোডিং আমরা দেখলাম, একটা হচ্ছে ফুল ডিকোডিং, একটা হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। তাহলে ফুল ডিকোডিং কনসেপ্ট গুলো আমরা হচ্ছে, ফুল ডিকোডিং হচ্ছে অল হায়ার অ্যাড্রেস লাইন ইউজ ফর ডিকোডিং, সব হায়ার অ্যাড্রেস লাইন গুলো হচ্ছে ডিকোডিং জন্য ইউজ করা হয়। আর পার্শিয়াল ডিকোডিং এর ক্ষেত্রে শুধুমাত্র কিছু অ্যাড্রেস লাইন ব্যবহার করা হয়। এটাই হচ্ছে অ্যাড্রেস ফুল ডিকোডিং এবং পার্শিয়াল ডিকোডিং এর পার্থক্য। এখন আমরা দেখব SRAM বা স্ট্যাটিক র্যাম ইন্টারফেসটা কি। তো এটা একটা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরিকে আমরা অলরেডি জানি, যতক্ষণ আপনার পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে, পাওয়ার চলে গেলে আর এটা ব্যবহার করতে পারবেন না বা এটার তথ্যগুলো মুছে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, রিটেন্স ডাটা অনলি উইথ পাওয়ার, যেটা বললাম যে ডাটাগুলো শুধুমাত্র পাওয়ারের সাথে থাকবে। ফাস্টার দেন ডিরাম, তো ওটা হচ্ছে ডিরামের চেয়ে আসলে খুবই ফাস্ট, এটা ফাস্টার। নো রিফ্রেশ নিডেড, কোন রিফ্রেশ করার প্রয়োজন হয় না। এক্সাম্পল আমরা বলতে পারি, এক্সাম্পল হিসেবে আসতে পারে যে এসটামের একটা এক্সাম্পল দাও, তাহলে হচ্ছে 8 কিবি এসটাম। তো 8 কিবি একটা এসটাম আমরা দেখি রিকোয়ার্ড 30 অ্যাড্রেস লাইন। তাহলে 8 কেবি যদি অ্যাড্রেস এসটাম থাকে, তার দরকার হয় 13টা অ্যাড্রেস লাইন। তাহলে A0 থেকে A12 পর্যন্ত, তাহলে টোটাল 0 থেকে 12 পর্যন্ত টোটাল 13টা অ্যাড্রেস লাইন এখানে প্রয়োজন হতে পারে। তো এসটাম এর একটা হচ্ছে হায়ার অ্যাড্রেস লাইন ইউজেস ফর চিপ সিলেক্ট। তো এটা হচ্ছে অ্যাড্রেস লাইনটা হচ্ছে হায়ার অ্যাড্রেস লাইন ব্যবহার করা হয়, ওকে, যেটা হচ্ছে চিপ সিলেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আছে কন্ট্রোল সিগন্যাল। তো এখানে কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে ওই সমান সমান RW রিড, আর হচ্ছে W সমান সমান WR রাইট। তো এই ছিল আমাদের STM এর ইন্টারফেসিং। এখন আমরা দেখব EPROM। ইপি হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল PROM। তাহলে ইতে হচ্ছে ইলেকট্রিক্যালি, আরেকটি ইতে হচ্ছে ইরেজেবল, আর একটা হচ্ছে PROM। ওকে, তো এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, ওকে, রিটেন্স ডাটা আফটার পাওয়ার অফ হয়ে গেলে ডাটাগুলো এগুলো ইয়ে করে। তাহলে এটা আগেরটা ছিল হচ্ছে ভোলাটাইল মেমোরি, এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তাহলে সিমিলার ইন্টারফেসিং অ্যাজ এসটাইম এর মতো হচ্ছে ইন্টারফেসটা আছে, যার হচ্ছে অ্যাড্রেস লাইন থাকে, ডাটা থাকে, চিপ সিলেক্ট থাকে, ওই থাকে, ডাব্লিউ থাকে। তো ক্যান বি ইরেজড অ্যান্ড রিপ্রোগ্রাম ইলেকট্রিক্যালি, তাহলে এটা হচ্ছে ইরেজ করা যায় এবং রিপ্রোগ্রাম করা যায় ইলেকট্রিক্যালি। ইউজড ফর ফার্মওয়্যার,
ফার্মওয়্যারের ক্ষেত্রে ইউজ করা হয়, বায়োসের ক্ষেত্রে আমাদের যে বায়োস যেটা থাকে, বেসিক ইনপুট আউটপুট যেটা থাকে সেটা দিয়ে করা হয়, এবং এমবেডেড সিস্টেম হচ্ছে এটা ব্যবহার করা হয়। তাহলে ব্যবহারগুলো আপনারা দেখবেন যে এখানে এসটিএম কোথায় ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে ইপিরম কোথায় ব্যবহার করা হয় এটা দেখতে হবে। তাহলে দুটার ডিফারেন্স একটু দেখি, এসটিএম এবং ইপিরম। তাহলে এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আমরা জানি, আর এসটিএম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। স্পিড হচ্ছে এসটিএম হচ্ছে ফাস্ট, এটা হচ্ছে স্লো। কোথায় কোথায় ক্যাশ, টেম্পোরারি স্টোরেজ, এটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ, ফার্মওয়্যার ব্যবহার করা হয়, রিপ্লেস নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড। তাহলে আমরা এসটিএম এবং ইপিরম দুইটা ইম্পর্টেন্ট টপিকস আমরা দেখলাম র্যাম এর ক্ষেত্রে। এখন আমরা আসি এমসিকিউ। এমসিকিউ আমরা দেখি যে হুইচ মেমোরি রিটেন্স ডাটা ইভেন আফটার পাওয়ার ইজ সুইচ অফ। কোন মেমোরিটা আসলে ডাটা রিটেন করতে পারে পাওয়ার যদি সুইচ অফ থাকে। তাহলে এসটিএম বা ডিরাম এগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি, এগুলো আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু ইপিরম যেটা সেটা হচ্ছে পাওয়ার চলে যাওয়ার পরে আমরা হচ্ছে ডাটাগুলো রিটেন করা যায়, এটা হচ্ছে ইপিরম। ইফ ফুল ডিকোডিং, ফুল ডিকোডিং এর ক্ষেত্রে কি হয়, অল অ্যাড্রেস লাইন আর ইউজ। তাহলে ফুল ডিকোডিং অবশ্যই অল অ্যাড্রেস লাইন, সবগুলো অ্যাড্রেস লাইন হচ্ছে ব্যবহার করা হয়। এখন আমরা দেখি ইনপুট আউটপুট ইন্টারফেসিং। ইনপুট আউটপুট ইন্টারফেসিংটা কি, আন্ডারস্ট্যান্ড টাইপস অফ আই অপারেশন। আই অপারেশন গুলো কি কি ধরনের ইনপুট আউটপুট অপারেশন আছে দেখা। এরপর হচ্ছে লার্ন ডিফারেন্স বিটুইন প্রোগ্রাম অ্যান্ড ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। তাহলে আমরা দেখব প্রোগ্রাম যে ইনপুট আউটপুট অপারেশন আছে আর ইন্টারাপ্ট ড্রাইভেন যে ইনপুট আউটপুট অপারেশন আছে এর মধ্যে পার্থক্য। স্টাডি আইও অ্যাড্রেসিং মেথড, আইও অ্যাড্রেসিং মেথড গুলো কি দেখব। আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ 8255 পিপিআই। তাহলে 8255 পিপিআই এর কাজগুলো আমরা দেখব। এখন দেখি টাইপস অফ আইও বা টাইপস অফ ইনপুট আউটপুট। তাহলে এক নম্বর হচ্ছে প্যারালাল ইনপুট আউটপুট। তো প্যারালাল ইনপুট আউটপুট কি, ট্রান্সফার মাল্টিপল বিটস অ্যাট ওয়ান্স। তাহলে মাল্টিপল অনেকগুলো বিটস থাকে একসাথে ট্রান্সফার করা হয় প্যারালালের ক্ষেত্রে। ফাস্টার বাট রিকোয়ার্স মোর পিনস। তাহলে এটা হচ্ছে ফাস্টার, কিন্তু সবগুলো যদি একসাথে করতে চাই অবশ্যই অনেকগুলো পিনের প্রয়োজন হয়। এক্সাম্পল প্রিন্টার, এরপর হচ্ছে স্টেপার মোটর। প্রিন্টার এবং স্টেপার মোটরের ক্ষেত্রে এটা প্যারালাল ইনপুট আউটপুট ব্যবহার করা হয়। 2 নম্বরে আমরা আসি প্রোগ্রাম ইনপুট আউটপুট। প্রোগ্রাম ইনপুট আউটপুটটা কি, সিপিইউ কন্টিনিউয়াসলি চেক ডিভাইস। তো সিপিইউ হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ডিভাইসগুলো চেক করে। এটা হচ্ছে সিম্পল বাট ওয়েস্ট সিপিইউ টাইম। এটা হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট হচ্ছে সিপিইউ হচ্ছে কন্টিনিউয়াসলি চেক করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। এটা সিম্পল কিন্তু অনেক সময় তুলনামূলকভাবে বেশি লাগে। এরপরে দেখি ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট। ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুট গুলো কি, ডিভাইস সেন্ড ইন্টারাপ্ট সিগন্যাল হোয়েন রেডি। তো ডিভাইস হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল গুলো হচ্ছে পাস করে, সেন্ড করে যখন হচ্ছে এটা রেডি থাকে। এফিশিয়েন্ট অ্যাজ সিপিইউ ইজ ফ্রি আনটিল নিডেড। তো এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা এফিশিয়েন্ট কতক্ষণ পর্যন্ত থাকবে, যে সিপিইউ হচ্ছে ফ্রি যতক্ষণ পর্যন্ত সে ফ্রি থাকবে এবং এর প্রয়োজন হবে। এখন আমরা দেখি আইও পোর্ট অ্যাড্রেসিংটা। আইও পোর্ট অ্যাড্রেসিংটা কি, আইও ম্যাপ আইও। তাহলে সেপারেট অ্যাড্রেস লাইন স্পেস ফর আইও। তো এটা হচ্ছে অ্যাড্রেস লাইন স্পেস তৈরি করে, ইনপুট আউটপুটের জন্য একটা সেপারেট অ্যাড্রেস লাইন তৈরি করে। ইউজ স্পেশাল ইনস্ট্রাকশন ইন এবং আউট। তাহলে ইন এবং আউটের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন থাকে। এক্সাম্পল হচ্ছে ইন এল 60H, এটা হচ্ছে এক্সাম্পল। এরপর হচ্ছে মেমোরি ম্যাপড আইও। তাহলে ইনপুট আউটপুটের জন্য একটা মেমোরি ম্যাপ থাকে। আইও ডিভাইস ট্রিটেড লাইক এ মেমোরি লোকেশন। তো ইনপুট আউটপুট ডিভাইসগুলো কি লাইক মেমোরি লোকেশনস এর মতো একটু ট্রিট করা হয়। ইউজ নর্মাল ইনস্ট্রাকশন লাইক মুভ। তো মুভ ফাংশনের মধ্যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় সে মুভ করে, সরাই নাই।
একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আপনারা দেখে নেবেন। এরপরে আসে এরপর দেখি মেমোরি ম্যাপড আইও প্রোভাইড মোর ফ্লেক্সিবিলিটি বাট কনজিউমস মেমোরি অ্যাড্রেস স্পেস। তো মেমোরি ম্যাপড আইওর সুবিধা হচ্ছে যে এটা মোর ফ্লেক্সিবিলিটি সে প্রোভাইড করে, কিন্তু কি করে, কনজিউমস মেমোরি অ্যাড্রেস স্পেস। তাহলে হচ্ছে মেমোরি অ্যাড্রেস স্পেস গুলো সেটা হচ্ছে কনজিউম করে, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস স্পেস সে বেশি নেয়। তো এটা এই তিনটা জিনিস ছিল আইও পোর্ট অ্যাড্রেসিং এর তিনটা অংশ। আইও পোর্ট অ্যাড্রেসিং এর বিভিন্ন পার্ট আমরা দেখলাম। এরপরে আমরা দেখব প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। তো এর আগেরটা ছিল আইও পোর্ট অ্যাড্রেসিং, এবার হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল অ্যাড্রেসিং। তাহলে এখানে হচ্ছে তিনটা পোর্ট সাধারণত প্রোভাইড করে থাকে, এবিসি হচ্ছে 24 আইও লাইনের ক্ষেত্রে তিনটা পোর্ট প্রোভাইড করে থাকে। পোর্ট ক্যান বি প্রোগ্রামড ইন ডিফারেন্ট মোড। তাহলে পোর্ট হচ্ছে বিভিন্ন মোডের জন্য প্রোগ্রাম করা থাকতে পারে টু সুইট অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মোডস অফ অপারেশন, অপারেশন মোড গুলো কি কি এখানে দেওয়া আছে, মোড 0, মোড 1, মোড 2। তাহলে মোড এখানে তিনটা মোড দেখানো হয়েছে, এটা হচ্ছে মোড 0, মোড 1 এবং মোড 2। তো মোড 0 কাকে বলে? মোড 0 হচ্ছে সিম্পল আইও, মোড 0 কে সিম্পল আইও বলা হয়। আর মোড 1 কে বলা হয় স্ট্রবেড আইও, আর এটা হচ্ছে বাই ডাইরেকশনাল আইও। তিনটা বাই ডাইরেকশনাল RECTIO, বাই ডাইরেকশনাল আইও। তাহলে মোড 0 আমরা দেখি, যেটা সিম্পল আইও বলতেছে। তো মোড 0 ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট ইনপুট আর আউটপুট, নো হ্যান্ডশেকিং। এক্সাম্পল হিসাবে এলইডি কন্ট্রোল। তো মোড 0 হচ্ছে এলইডি কন্ট্রোল, যেভাবে কন্ট্রোল করা হয় এটা হচ্ছে মোড 0 এর উদাহরণ। মোড 1 কি? হ্যান্ডশেকিং সিগন্যাল। এর আগেরটা হচ্ছে নো হ্যান্ডশেকিং, হ্যান্ডশেকিং ছিল না, এটা হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যাল ইউজ ফর সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে হ্যান্ডশেকিং সিগন্যাল ব্যবহার করে, যেমন কিবোর্ড ইনপুট। তাহলে কিবোর্ড ইনপুট হচ্ছে মোড 1 এর ক্ষেত্রে মনে রাখতে হবে। আর মোড 2 এর ক্ষেত্রেও কি? অনলি পোর্টে সাপোর্ট বাই ডাইরেকশনাল ডাটা ট্রান্সফার উইথ হ্যান্ডশেক। তাহলে এখানে হচ্ছে মোড 2 তে বাই ডাইরেকশনাল ডাটা হচ্ছে ট্রান্সফার করা হয়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস আমাদের 8255 এর জন্য। এখান থেকে আমরা কিছু এমসিকিউ দেখি। ইন 8255 বাইডাইরেকশনাল কমিউনিকেশন ইজ সাপোর্টেড বাই পোর্টে। বাইডাইরেকশনাল কমিউনিকেশন সাপোর্ট করা হয় এই পোর্টের জন্য। ইন আইও ম্যাপ আইও ইউজেস উইথ ইনস্ট্রাকশন। তাহলে কি ইনস্ট্রাকশন ইনপুট আউটপুট করে? একটা ইন করে এবং একটা আউট করে। এখন আমরা ইনপুট আউটপুটের সেকেন্ড পার্টটা আমরা দেখব, সেকেন্ড অংশটা দেখব কিভাবে কিবোর্ড এবং ডিসপ্লে আর ইন্টারফেসড উইথ 8086। 8086 এর সাথে কিভাবে এটা ইন্টারফেস করে বা ইন্টারকানেকশন থাকে। এরপর আন্ডারস্ট্যান্ড প্রিন্টার এন্ড স্টেপার মোটর ইন্টারফেসিং। তাহলে প্রিন্টার এবং স্টেপার মোটরের যে ইন্টারফেসটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব। লার্ন বেসিক এডিসি এন্ড ডিএসসি ইন্টারফেস। তাহলে এডিসি এবং ডিএসসি ইন্টারফেস জিনিসটা কি সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখি কিবোর্ড ম্যাট্রিক্স ইন্টারফেসিং। কিবোর্ড ম্যাট্রিক্স ইন্টারফেসটি কি? কে অ্যারেঞ্জেস ইন রো অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। তাহলে কিবোর্ড ম্যাট্রিক্স ইন্টারফেসে কি থাকে? কিগুলো প্রথমে রো এবং কলাম ম্যাট্রিক্স আকারে থাকে, যেমন 4x4, তাহলে এটা হচ্ছে 16টা কি থাকে। সিপিইউ স্ক্যানস রো, সিপিইউ হচ্ছে রো স্ক্যান করে এন্ড চেক কলাম টু ডিটেক্ট পাস্ট কে। তাহলে সিপিইউ হচ্ছে রো স্ক্যান করে এবং কলামগুলো চেক করে কি ডিটেক্ট করার জন্য? প্রেসড কে গুলো ডিটেক্ট করার জন্য। এরপর হচ্ছে ডিবাউন্সিং ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড মাল্টিপল সিগন্যাল ফর ফ্রম 1K পেজ। তাহলে হচ্ছে আমরা যেন ডিবাউন্সিং না হয়, ডিবাউন্সিং ইজ রিকোয়ার্ড, ডিবাউন্সিং হচ্ছে রিকোয়ার্ড টু অ্যাভয়েড মাল্টিপল সিগন্যাল ফ্রম 1 প্রেস পে। তো একটা কে প্রেস করলে কি হতে পারে? যে ডিবাউন্সিং রিকোয়ার্ড হবে যদি মাল্টিপল সিগন্যাল তোমার যদি হয়, মাল্টিপল সিগন্যাল অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে এটিএম কিপ্যাড ইউজ
ম্যাট্রিক্স স্ক্যান। তো এটিএম যে কিপ্যাড গুলো থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্ক্যানের মাধ্যমে ব্যবহার করা হয়। এরপরে দেখি ডিসপ্লে ইন্টারফেসিং। তো আমরা কিবোর্ড ইন্টারফেসিং দেখলাম, এখন দেখব ডিসপ্লে ইন্টারফেসিং। তো ডিসপ্লে ইন্টারফেসিং কি? 7 সেগমেন্ট ডিসপ্লে থাকে, যেমন হচ্ছে মোট 7 যে এলইডি থাকে, 7 এলইডি থাকে। তো ডিসপ্লে ইন্টারফেসিং হচ্ছে দুটো টাইপ থাকে, একটা হচ্ছে কমন অ্যানোড আর একটা হচ্ছে কমন ক্যাথোড। ওকে, তো এক্সাম্পল আছে যেমন ডিসপ্লে 8, অল 7 সেগমেন্ট আর অল। তো ডিসপ্লে 8 এ কি থাকে? সবগুলো যে 7 সিগন্যাল থাকে অন থাকে। তো এলসিডি ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখি, তো এলসিডি ডিসপ্লে হচ্ছে ডিসপ্লেড ক্যারেক্টার ইউজিং আস্কি কোড। এলসিডি ডিসপ্লেতে হচ্ছে ক্যারেক্টারগুলো এটা আসতে পারে যে এলসিডি ডিসপ্লেতে কোন কোড ব্যবহার করা হয়, আস্কি কোড। ওকে, আর এটা হচ্ছে কন্ট্রোল ভায়া পোর্ট অফারিং ওপেন ইউজিং 8255 পিপিআই। তাহলে এলসিডি ডিসপ্লে কি হয়? কন্ট্রোল থাকে হচ্ছে পোর্টের মাধ্যমে কন্ট্রোল থাকে, আর হচ্ছে ওপেন ইউজিং 8255 পিপিআই, এটা হচ্ছে এখানে এলসিডি ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব প্রিন্টার ইন্টারফেসিং। প্রিন্টার ইন্টারফেসিং কি? তো মোস্ট প্রিন্টার ইউজ প্যারালাল ইন্টারফেস। তাহলে প্রিন্টার কোন ইন্টারফেস ব্যবহার করে যদি বলা হয়, তাহলে PARALL প্যারালাল ইন্টারফেস ব্যবহার করে থাকে। ডাটা সেন্ড 1 বাইট এট এ টাইম। তাহলে ডাটা একবারে কত? 1 বাইট বা হচ্ছে 8 বিট। এটা মনে রাখবেন, 1 বাইট বা 8 বাইট হচ্ছে একসাথে সেন্ড করে। তাহলে কন্ট্রোল লাইন ইনক্লুড, কন্ট্রোল লাইন হচ্ছে করা হয় স্ট্রবল, এটা হচ্ছে বিজি আর এসিকে। তো এটা হচ্ছে স্ট্রবল হচ্ছে ডাটা ভ্যালিড যখন থাকবে, বিজি হচ্ছে প্রিন্টার বিজ থাকবে, এসিকে হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডাটা রিসিভার। তো এটা হচ্ছে প্রিন্টার ইন্টারফেসিং আমরা দেখলাম। এরপরে দেখব হচ্ছে স্টেপার মোটর ইন্টারফেসিং। স্টেপার মোটর ইন্টারফেসিংটা কি? স্টেপার মোটর রুস্ট ইজ স্টেপ। তাহলে স্টেপ কত? এক্সাম্পল হিসেবে 18 ডিগ্রি, 1.8 ডিগ্রি পার স্টেপ। তাহলে হচ্ছে, তো স্টেপার মোটর কি হয়? রোটেটস ইন স্টেপ। তাহলে এটা হচ্ছে রোটেট করে স্টেপে, এত ডিগ্রি 1.8 ডিগ্রি পার স্টেপে সেটা হচ্ছে রোটেট করবে। কন্ট্রোল বাই পালস সিকোয়েন্স ফ্রম সিপিইউ ভায়া ড্রাইভার সার্কিট। তাহলে হচ্ছে কন্ট্রোল বাই পালস সিকোয়েন্স ফ্রম সিপিইউ, সিপিইউর মাধ্যমে হচ্ছে কন্ট্রোল থাকে ভায়া ড্রাইভার সার্কিটের। অ্যাপ্লিকেশন সিএনসি মেশিন, রোবোটিক্স, প্রিন্টার। তাহলে স্টেপার মোটরের অ্যাপ্লিকেশন কি? সিএনসি মেশিন, রোবোটিক্স এবং প্রিন্টার্স। এখন আমরা দেখি এডিসি অ্যান্ড ডিএসসি ইন্টারফেসিং। এডিসি ইন্টারফেসিংটা কি আর ডিএসসি ইন্টারফেসিং কি? তো অ্যানালগ টু ডিজিটাল, এডিসি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল, এডিসি, ঠিক আছে। অ্যানালগ টু ডিজিটাল, সিতে হচ্ছে কনভার্টার, আর ডিএসসিটা হচ্ছে কি? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তাহলে অ্যানালগ টু ডিজিটাল ইন্টারফেসিং এ অ্যানালগ টু ডিজিটাল যে কনভার্টার গুলো আছে, তাহলে কনভার্ট অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে। তাহলে আমাদের যে সিপিইউ যে সিগন্যাল গুলো পাই, যে অ্যানালগ সিগন্যাল আছে সেখান থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। অ্যানালগ সিগন্যাল হচ্ছে সাইনোসোডিয়াল ওয়েভ, তো অ্যানালগ সিগন্যাল, আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে ডিজিটাল ওয়েভ 1 0 1 1, এগুলো হচ্ছে ডিজিটাল ওয়েভ। তাহলে যখন অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে তখন বলা হচ্ছে এডিসি। আবার যদি ডিজিটাল সিগন্যাল থাকে, এই যে এগুলো থাকবে 1 0, এটা হচ্ছে 1 1 0। তো এখান থেকে যখন অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এ কনভার্ট করবে, তখন তাকে বলা হয় ডিএসি। তাহলে হচ্ছে কনভার্ট ডিজিটাল ডাটাকে কনভার্ট করে। তাহলে এক্সাম্পল দেখি, এটা হচ্ছে এডিসি 0809, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখানে হচ্ছে সিগন্যালস স্টার্ট বিগিন কনভার্সন করা হয়, ইওসি এন্ড অফ কনভার্সন, আর ওসি হচ্ছে আউটপুট এনেবল। এরপরে দেখি ডিজিটাল টু অ্যানালগ। তো ডিজিটাল অ্যানালগ বললাম যে কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালগ আউটপুট, ডিজিটাল ডাটাকে অ্যানালগ আউটপুটে কনভার্ট করা। এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলগুলো একটু দেখবেন আপনারা। ডিএসসি 0808, এটা ছিল এডিসি 0809, এটা হচ্ছে জিওসি 0809। এটা তো অ্যাপ্লিকেশন কোথায়
এটা ব্যবহার করা হয় অডিও আউটপুটের ক্ষেত্রে, মোটর স্পিড কন্ট্রোলের ক্ষেত্রে, আর ডিওসি অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হয়। এখন আমরা কিছু এমসিকিউ দেখি। হাউ মেনি সেগমেন্টস আর রিকোয়ার্ড টু ডিসপ্লে 8 ইন এ 7 সেগমেন্ট? কতটুকু হচ্ছে, কতগুলো হচ্ছে সেগমেন্ট হচ্ছে রিকোয়ার্ড টু ডিসপ্লে 8 ইন 7 সেগমেন্ট? তো আমরা জানি 7টা। 7 সেগমেন্ট হচ্ছে আমরা 7টা দরকার আমাদের 8 বিট 8 ডিজিট করার জন্য। তাহলে আমাদের 7টা দরকার, 7টা সেগমেন্ট দরকার। আচ্ছা, হুইচ সিগন্যাল ইন ডিএসি ইন্ডিকেটস দ্যাট কনভার্সন ইজ ফিনিশ? তো কোন সিগন্যাল মাধ্যমে বুঝতে পারি যে কনভার্সন যে ফিনিশ হয়েছে? ইওসি, এন্ড অফ কনভার্সন, এন্ড অফ কনভার্সন এর মাধ্যমে আমরা বলবো। আমরা যে শর্ট টার্ম গুলো দেখছি বা শর্ট যে ইয়েগুলো আছে টার্মিনালগুলো, সেগুলোর ফুল মিনিং এবং এটার কাজ কি এটা আপনাদের কিন্তু দেখতে হবে। এখন আমরা দেখি টাইম ইন্টারফেসিং। টাইম ইন্টারফেসিংটা কি? 8254 প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার, এটা দেখবো টাইম ইন্টারফেসিং ক্ষেত্রে। তাহলে প্রথম হচ্ছে লার্নিং অবজেক্টিভ। লার্নিং অবজেক্টিভটা কি? আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ টাইমার্স ইন মাইক্রোপ্রসেসর সিস্টেম। তাহলে আন্ডারস্ট্যান্ড দ্য নিড ফর টাইমার্স ইন মাইক্রোপ্রসেসর সিস্টেমে টাইমার্সটা হচ্ছে বোঝার চেষ্টা করা। লার্ন দ্য আর্কিটেকচার অ্যান্ড মোডস ইন অপারেশন 8285। তাহলে হচ্ছে লার্ন দ্য আর্কিটেকচার অ্যান্ড মোড। তো আর্কিটেকচার এবং মোডটা হচ্ছে বোঝা 8285 এর। স্টাডি টাইমিং অ্যান্ড কাউন্টিং টাইমিং অ্যাপ্লিকেশন ফর পিআইটি। তো স্টাডি টাইমিং এবং কাউন্টিং টাইমের অ্যাপ্লিকেশন পিআইটির ক্ষেত্রে এটা আমরা দেখব। তাহলে আমরা এখন দেখব 8285 প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার। বেসিক্স অফ টাইম ইন্টারফেসিং। টাইম ইন্টারফেসিং এর বেসিকটা আসলে কি? টাইমার্স আর ইউজড ফর ডিলে জেনারেশন। টাইমার্স কেন ব্যবহার করা হয়? ডিলে জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইভেন্ট কাউন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েভ ফর্ম জেনারেশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে বেসিক প্রধানত 4টা জিনিস। আবার দেখি, একটা হচ্ছে ডিলে জেনারেশন, 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট, 3 নম্বর হচ্ছে ইভেন্ট কাউন্টিং, 4 নম্বর হচ্ছে ওয়েভ ফর্ম জেনারেশন। এই 4টার ক্ষেত্রে কি করা হয়? টাইম ইন্টারফেসিং ব্যবহার করা হয়। যেমন 8086 ডাজ নট হ্যাভ বিল্ট ইন টাইমার, তাই বিল্ট ইন টাইমার থাকে না। হেন্স এক্সটার্নাল আইসিএস লাইক এগুলো ব্যবহার করা হয়। তাহলে 8086 কি করে? এক্সটার্নাল আইসি ব্যবহার করা হয় টাইমার ক্যালকুলেট করার জন্য। তাহলে এখন ফিচার্স অফ 8254 পিটিআই। তো হচ্ছে প্রোগ্রাম ইন্টারফেস টাইম হচ্ছে কি কি ফিচার্স আছে? কন্টেন্স 3 ইন্ডিপেন্ডেন্ট 16 বিট কাউন্টার থাকে। এটা হচ্ছে 3টে ইন্ডিপেন্ডেন্ট 16 বিট কাউন্টার থাকে, যেটা হচ্ছে 0 কাউন্ট করে, 1 কাউন্ট করে এবং 2 কাউন্ট করে। ইচ কাউন্টার ক্যান ওয়ার্ক ইন 6 মোড। প্রত্যেক কাউন্টার হচ্ছে 6টা মোডে হচ্ছে কাজ করে। ক্যান জেনারেট ডিলে জেনারেট করতে পারে, সিকোয়েন্স ওয়েভ জেনারেট করতে পারে, অ্যান্ড কাউন্ট এক্সটার্নাল ইভেন্ট হচ্ছে কাউন্ট করতে পারে। অপারেটস ইন বাইনারি অর বিসিডি মোড। তো বাইনারি এবং বিসিডি মোডে সেটা অপারেট করে। তো হচ্ছে কম্পিটেবল উইথ 8086 ইন বোথ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মোড। তাহলে হচ্ছে কম্পিটেবল উইথ 8086 উভয় মিনিমাম এবং ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে এটা হচ্ছে কম্পিটেবল। এখন আমরা দেখি পিন ডেসক্রিপশন ইন 808254। তো পিন ডেসক্রিপশন গুলো আমরা দেখি। তো সিএলকে বলতে কি বোঝায়? সিএলকে হচ্ছে ক্লক ইনপুট ফর ইচ কাউন্টার। ভালোভাবে দেখতে হবে, এটা হচ্ছে ফুল মিনিং গুলো বা হচ্ছে কোন পিনের কোন কাজ এটা আসতে পারে। আউট হচ্ছে আউটপুট ফ্রম ইচ কাউন্টার, প্রত্যেকটা কাউন্টারের ক্ষেত্রে আউটপুট। গেট হচ্ছে ইনেবল অর ডিসেবল কাউন্টিং গুলো হচ্ছে ওপেন করা হয় এবং বন্ধ করা হয়। সিএসকে হচ্ছে চিপ সিলেক্ট, অ্যাক্টিভ যা চিপ। আর আরডব্লিউ হচ্ছে রিড রাইট, এটা হচ্ছে রিড রাইট কন্ট্রোল সিগন্যাল ফ্রম সিপিইউ।
RW আর RDRW রিড বোঝায়, রাইট বোঝায়, সি হচ্ছে চিপ সিলেক্ট, হচ্ছে A0 A1। তো A0 A1 কি? ইউজ টু সিলেক্ট কাউন্টার্স অর কন্ট্রোল রেজিস্টার। তো এটা ব্যবহার করা হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে বা কন্ট্রোল রেজিস্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর D0 থেকে D7 হচ্ছে কি ডাটা বাস লাইনস, এগুলো হচ্ছে ডাটা বাস লাইনের জন্য। D0 থেকে D7 এটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইনের ডাটা বাস গুলো আর কি। তো এটা হচ্ছে আপনার 8254 এর বিভিন্ন ধরনের যে ডেসক্রিপশন থাকে, পিন ডেসক্রিপশন গুলো দেওয়া আছে। এখন আমরা দেখব মোডস অফ অপারেশন অফ 8285। তো 8285 এর কি মোড থাকে? এটা হচ্ছে মোড 0, মোড 1, মোড 0, মোড 1, মোড 2, মোড 3, মোড 4, মোড 5। তো মোড 0টা কি? ইন্টারাপ্ট অন টার্মিনাল কাউন্ট। তো হচ্ছে ইন্টারাপ্ট অফ টার্মিনাল কাউন্ট, যেমন কাউন্টার কাউন্টস ডাউন টু 0, আউট গোজ হাই। তাহলে মোড 0-র ক্ষেত্রে হচ্ছে ইন্টারাপ্ট অন টার্মিনাল কাউন্ট হচ্ছে ইন্টারাপ্ট হাই, কাউন্টার কাউন্টস ডাউন টু 0, 0 থেকে কাউন্ট শুরু করে আর শেষ করে একটু যখন হাই হয়ে যায় তখন হচ্ছে এটা শেষ করে। মোড 1 এর ক্ষেত্রে প্রোগ্রামেবল ওয়ান স্লট, একটা স্লট হচ্ছে প্রোগ্রামেবল স্লট থাকে, জেনারেটস এ সিঙ্গেল পালস ফর ওয়াইড এর ক্ষেত্রে সে একটা সিঙ্গেল স্লট জেনারেট করে। মোড 2 তে হচ্ছে রেড জেনারেটর, জেনারেটস পিরিয়ডিক পালস, এটা হচ্ছে পিরিয়ডিক পালস জেনারেট করে। হচ্ছে সিকোয়েন্স ওয়েভ জেনারেটর, সিকোয়েন্স ওয়েভ জেনারেটর কি করে? প্রডিউস সিকোয়েন্স ওয়েভ অফ 50% ডিউটি সাইকেল। তো সিকোয়েন্স ওয়েভ হচ্ছে প্রডিউস করে ডিউটি সাইকেলের ক্ষেত্রে। মোড 4 কি? সফটওয়্যার ট্রিগার্ড স্ট্রোব। তো এটা হচ্ছে সফটওয়্যার ট্রিগার করে আউট গোজ লো যখন 1 ক্লকের ক্ষেত্রে। আর হচ্ছে হার্ডওয়্যার ট্রিগার করে হচ্ছে মোড 5 এর ক্ষেত্রে। তো প্রত্যেকটা মোডের কি কাজ এগুলো একটু আমাদের দেখতে হবে। সিমিলার টু মোড 4 বাট ট্রিগার্ড এক্সটার্নালি। এটা হচ্ছে মোড 4 এর মতো কিন্তু এক্সটার্নালি ট্রিগার্ড করে। তো এই মোড অপারেশন গুলো আপনাদের খুব ভালোভাবে একটু দেখবেন। এখন আমরা দেখব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ইম্পর্টেন্ট যে আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো অ্যাপ্লিকেশন হচ্ছে ডিলে জেনারেশন ফর রিয়েল টাইম সিস্টেম। তো রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে ডিলে জেনারেশনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি ডিভিশন অ্যান্ড ওয়েভ ফ্রম জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইভেন্ট কাউন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হচ্ছে কিবোর্ড ডিবাউন্সিং আর সাউন্ড জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউজড ইন পিসিস ফর সিস্টেম ক্লক অ্যান্ড টাইমার, সিস্টেম ক্লক আর টাইমারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে এই যে 8285 পিআইটি যেটা আছে এটা কোথায় কোথায় আবার দেখি আমরা। ডিলে জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় রিয়েল টাইম সিস্টেমে। ফ্রিকোয়েন্সি ডিভিশন অ্যান্ড ওয়েভ ফ্রম জেনারেশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইভেন্ট কাউন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিবোর্ড ডিবাউন্সিং আর সাউন্ড জেনারেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর পিসি সিস্টেম ব্যবহার করা হয় কোথায়? ক্লক অ্যান্ড টাইমার যেখানে থাকে সেখানে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখি। হাউ মেনি কাউন্টার্স আর প্রেজেন্ট ইন 8254? তো কয়টা কাউন্টার থাকে? 3টা কাউন্টার থাকে। হুইচ মোড অফ 8254 জেনারেটস এ সিকোয়েন্স ওয়েভ? কোন মোডটা হচ্ছে সিকোয়েন্স ওয়েভ জেনারেট করে? এটা হচ্ছে মোড 3। এখন আমরা দেখি সিরিয়াল ইনপুট আউটপুট ইন্টারফেস। সিরিয়াল ইনপুট আউটপুট ইন্টারফেস জিনিসটা কি? যেমন RS 300, 232, 8251, তারপরে US ART অ্যান্ড ডিভাইসেস। আচ্ছা, তো এখানে আমরা কি দেখব, কি পার্ট দেখব সিরিয়াল ইনপুট আউটপুট ইন্টারফেসের ক্ষেত্রে? লার্ন অ্যাসিঙ্ক্রোনাস এন্ড সিঙ্ক্রোনাস কমিউনিকেশন মেথড। অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন কি, সিঙ্ক্রোনাস কমিউনিকেশন কি দেখব। তো স্টাডি করব কি RS 232 স্ট্যান্ডার্ড অ্যান্ড ইটস ভোল্টেজ লেভেল। তো এর ভোল্টেজ লেভেলটা দেখব। লার্ন দ্য ওয়ার্কিং অফ 8251 অ্যান্ড USART। তো এই যে 8251 যেটা আছে সেটা ইয়ে করব। আর এক্সপ্লোর ইন্টারফেসিং অফ সিরিজ আইও ডিভাইস।
তো সিরিজ আইও যে ডিভাইসগুলো আছে তার ইন্টারফেসটা হচ্ছে আমরা দেখব। তাহলে সিরিয়াল কমিউনিকেশন কাকে বলে? সিরিয়াল কমিউনিকেশন হচ্ছে ট্রান্সফার ডাটা, এর আগে ছিল প্যারালাল, এটা হচ্ছে বিট বাই বিট, একটা যাবে তারপর আরেকটা যাবে, এটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন ওভার এ সিঙ্গেল লাইন। রিকোয়ার্স ফিয়ার ওয়্যারস, অল্প ওয়্যার তৈরি করা হয় কম্পেয়ার টু প্যারালাল কমিউনিকেশন, ঠিক আছে, কম্পেয়ার টু প্যারালাল কমিউনিকেশন। তাহলে হচ্ছে সিঙ্গেল অল্প হচ্ছে ওয়্যার লাগবে, প্যারালাল কমিউনিকেশনে বেশি লাগতো, কিন্তু সমস্যা হচ্ছে যে স্লোয়ার দেন প্যারালাল কমিউনিকেশন। প্যারালাল কমিউনিকেশন ডাটাগুলো বড় জায়গায় লাগতো, বাট একবারে হচ্ছে চলে যেত। এখন হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, তাহলে তুলনামূলকভাবে স্লো, কিন্তু এটা হচ্ছে এফিশিয়েন্ট ফর লং ডিস্টেন্স, লং ডিস্টেন্সের জন্য আবার এটা এফিশিয়েন্ট। এখন আমরা দেখি সিঙ্কোনাস ভার্সেস অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন। সিঙ্কোনাস কমিউনিকেশন কি আর অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন কি? অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন দেখি। ডাটা ট্রান্সফার ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ডাটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার করা হয় উইথ স্টার্ট অ্যান্ড স্টপ বিট, একটা স্টপ বিট থাকবে, একটা স্টপ বিট থাকবে, সেখানে হচ্ছে ডাটা ট্রান্সফার করা হয়। এক্সাম্পল হিসেবে বলা হয় RS-232 কমিউনিকেশন। তাহলে এখানে সিম্পল বাট স্লোয়ার ডিউ টু ওভারহেড বাইটস। তাহলে সিঙ্কোনাস কমিউনিকেশন হচ্ছে সিম্পল কিন্তু স্লোয়ার হবে যেহেতু ওভারহেড বাইটস থাকে, এই জন্য সিম্পল কিন্তু স্লোয়ার। সিঙ্কোনাস কমিউনিকেশন কি আমরা দেখি। ডাটা ট্রান্সফার্ড ইন ব্লক, তো সিঙ্কোনাস কমিউনিকেশন ডাটা হচ্ছে ব্লক বাই ব্লক আকারে সেটা ট্রান্সফার করা হয়। আর অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশনে কি ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে করা হয়। ধরেন 8 বিট ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8 বিটের ডাটা আছে, একটা স্টার্ট বিট থাকে আর একটা হচ্ছে স্টপ বিট থাকে, এর মাঝখান থেকে ডাটা বিট, এবং বিট বাই বিট আকারে ডাটা ট্রান্সফার করা হয়। কিন্তু সিঙ্কোনাস কমিউনিকেশন হচ্ছে ব্লক আকার, অনেকগুলো ডাটা একসাথে থাকে, এটা হচ্ছে ব্লক আকারে থাকে, ব্লকটা ধরে ট্রান্সফার করে দেয়। তাহলে ফাস্টার এন্ড ইফিশিয়েন্ট ফর বাল্ক ট্রান্সফার, অনেক বেশি ট্রান্সফার যখন করা হয় বাল্ক আকারে ট্রান্সফার করার জন্য এটা হচ্ছে ফাস্টার এবং এফিশিয়েন্ট। এক্সাম্পল হচ্ছে ইথারনেট কমিউনিকেশন। ইথারনেট কমিউনিকেশনের জন্য ডাটা যেভাবে পাঠানো হয় সেটা হচ্ছে সিঙ্কোনাস কমিউনিকেশন। আর অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন হচ্ছে প্রিন্টারে যে সিগন্যাল দেওয়া হয় বা এই ধরনের কিবোর্ড থেকে যা যায়, এটা হচ্ছে সাধারণত অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন। এখন আমরা দেখব যে RS-23 স্ট্যান্ডার্ড, এটা কি, এর দুটা লেভেল থাকে, লেভেলটা মনে রাখবো। লজিক ওয়াল হচ্ছে 12 ভোল্ট -12 ভোল্ট, আর লজিক 0 হচ্ছে +12 ভোল্ট, এই দুইটা আমরা টার্ম দেখব। তো এর ইউজ কোথায় ব্যবহার করা হয়? DB9 আর DB25 কানেক্টরসে এটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখব 8251 ইউনিভার্সাল সিঙ্কোনাস অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন, সিঙ্কোনাস অ্যাসিঙ্কোনাস। তো 8251 ইউনিভার্সাল সিঙ্কোনাস অ্যাসিঙ্কোনাস কি? রিসিভার এন্ড ট্রান্সমিট, আমরা যেটাকে USART বলা হচ্ছে। তো এখানে কনভার্টস প্যারালাল ডাটা ফ্রম সিপিইউ ইনটু সিরিয়াল ফ্রম দা ট্রান্সমিশন এন্ড ভাইস ভার্সা। তাহলে কি প্যারালাল ডাটা হচ্ছে সিপিইউ আর সিরিয়াল ডাটা না ট্রান্সমিট করা হয় সিপিইউ থেকে, আচ্ছা, এবং ভাইস ভার্সা এবং উল্টাটাও। তাহলে প্যারালাল ডাটা ফ্রম সিপিইউ ইনটু সিরিয়াল ডাটা ফ্রম ট্রান্সমিশন ফর ট্রান্সমিশন। প্যারালাল থেকে সিরিয়াল হতে পারে বা সিরিয়াল থেকেও প্যারালাল হতে পারে, দুইটাই। সাপোর্ট বোথ সিঙ্কোনাস এন্ড অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন, এটা হচ্ছে উভয় সিঙ্কোনাস এবং অ্যাসিঙ্কোনাস যে কোনো কমিউনিকেশনে করা হয়। তো মেন সেকশন কি দেখি, মেন সেকশনগুলো এখানে। ট্রান্সমিটার কনভার্ট প্যারালাল টু সিরিয়াল, কনভার্ট করে। রিসিভার কনভার্ট সিরিয়াল টু প্যারালালে। এরপর হচ্ছে কন্ট্রোল লজিক, কনফিগার, বিউট রেট এবং মোড। তো তিনটা জিনিস থাকে, ট্রান্সমিটার, রিসিভার আর একটা কন্ট্রোল লজিক। এখন আমরা দেখব ইন্টারফেসিং সিরিয়াল আইও ডিভাইস। এখানে কি কি আছে ইনপুট আউটপুট ডিভাইস গুলো। একটা হচ্ছে মাউস, আমরা জানি কমিউনিকেট উইথ সিরিয়াল পোর্ট, এটা সিরিয়াল পোর্টের মধ্যে কমিউনিকেট করে উইথ RS-232 স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর আসছে মডেম। মডেম গুলো কি? কানেক্ট টু টেলিফোন লাইন ফর ইন্টারনেট or data transfer. PC keyboard, তো PC keyboard কি? সিরিয়াল কমিউনিকেশন ইন মডার্ন সিস্টেম। PC keyboard হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, মডার্ন সিস্টেমের একটা সিরিয়াল কমিউনিকেশন, এটা USB আর PS2 থাকে। তাহলে ইন RS-232 স্ট্যান্ডার্ড, লজিক 1 is represented by
-12 ভোল্ট, মোরাদিগঞ্জ হচ্ছে -12 ভোল্ট রিপ্রেজেন্ট করে। হুইচ ডিভাইস কনভার্টস প্যারালাল ডাটা টু সিরিয়াল ইন টু প্যারালাল, হচ্ছে 8251। ইন্টারাপ্টস কি? সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড 8259 PCI। ইন্টারাপ্টস গুলো আমরা দেখি। তো ইন্টারাপ্ট কি? আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইন্টারাপ্ট ইন 8086। তো ইন্টারাপ্টসের কনসেপ্টটা বোঝা। ডিফারেন্স বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারাপ্টস। সফটওয়্যার ইন্টারাপ্টস কি, হার্ডওয়্যার ইন্টারাপ্টস কি, এটা ডিফারেন্স বোঝা। লার্ন অ্যাবাউট দ্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল সম্পর্কে জানা। স্টাডি দ্য ওয়ার্কিং অফ 8259 প্রোগ্রামিং ইন্টারাপ্ট, সেটা হচ্ছে পিআইসি। তাহলে ওয়ার্কিং অফ 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্টটা আমাদের বোঝা। তাহলে আমরা প্রথমে দেখি ইন্ট্রোডাকশন টু ইন্টারাপ্ট। ইন্টারাপ্টটা কি? অ্যান ইন্টারাপ্ট ইজ এ সিগন্যাল দ্যাট টেম্পোরারিলি হল্টস দ্য সিপিইউ। ইন্টারাপ্ট হচ্ছে এমন একটা সিগন্যাল দ্যাট টেম্পোরারিলি হল্টস দ্য সিপিইউ, সিপিইউটা হল্ট করে, অ্যালোয়িং ইট টু সার্ভিস এ ডিভাইস টু পারফর্ম এ টাস্ক। তাহলে এটা কি অ্যালাউ করে? সার্ভিং এ ডিভাইস টু পারফর্ম টাস্ক পারফর্ম করার জন্য। দ্য সিপিইউ এক্সিকিউটস দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো আইএসআর হচ্ছে সিপিইউ হচ্ছে এক্সিকিউট করে অ্যান্ড দেন রিজিউম দ্য মেন প্রোগ্রাম। তাহলে এটা আইএসআর হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হচ্ছে সিপিইউ এক্সিকিউট করে এবং মেন প্রোগ্রামটা হচ্ছে রিজিউম করে দেয়। এর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এফিশিয়েন্ট সিপিইউ ইউটিলাইজেশন। তো ইন্টারাপ্ট করা আসলে এফিশিয়েন্ট সিপিইউ ইউটিলাইজেশন করার জন্য। টাইপস অফ ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট টাইপ থেকে একটা সফটওয়্যার ইন্টারাপ্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট কি? জেনারেটেড বাই ইনস্ট্রাকশন লাইক আইএনটি, মেইনলি ইউজড ফর ডিবাগিং অ্যান্ড সিস্টেম ফাংশন। প্রধানত হচ্ছে ডিবাগিং এবং সিস্টেম ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে দেখি আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি? ট্রিগার্ড বাই এক্সটার্নাল হার্ডওয়্যার ডিভাইস। এক্সটার্নাল যে হার্ডওয়্যার ডিভাইসগুলো আছে সেগুলো দিয়ে এটা ট্রিগার্ড হয়ে থাকে। আইএনটিআর, তো এটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট থাকে, যেমন মাস্কেবল ক্যান বি ইনেবল অ্যান্ড ডিসেবল। ইনেবল থাকতে পারে, ডিসেবল থাকতে পারে ইউজিং আইএফ ফ্ল্যাগ। আইএফ ফ্ল্যাগ যে ইন্টার ফ্ল্যাগ থাকে সেটা হচ্ছে ইনেবল থাকে, ডিসেবল। তারপর হচ্ছে এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট গুলো কি? ক্যান নট বি ডিসেবল। নন মাস্কেবল হচ্ছে ডিসেবল হতে পারে না, ইউজ ফর সিরিয়াস ইরোর্স। তো সিরিয়াস ইরোর্সের জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে দেখি যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, আইভিআর। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কি? লোকেটেড ইন মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস হচ্ছে লোকেশন থাকে, হ্যাঁ, তো লোকেশনটা দেখে নিব 000H থেকে 0FH। এরপর ইচ ইন্টারাপ্ট টাইপস হ্যাভ 4 বাইট এন্ট্রি। তো এটা মনে রাখবে 4 বাইট, 32 বিট বা 4 বাইট এন্ট্রি থাকে। এক্সাম্পল হচ্ছে INT2H অ্যাড্রেস স্টোরড ইন IVT CPU জাম্প ইন ISR, মনে রাখতে হবে। তো ইন্টারাপ্ট প্রসেসিং ইউনিট গুলো কি? ইন্টারাপ্ট প্রসেসিং স্টেপ গুলো কি? CPU কমপ্লিটস কারেন্ট ইনস্ট্রাকশন। তো সিপিইউ হচ্ছে কি করে? কম্পিউটস কারেন্ট ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কম্পিউট করে। সিপিইউ পালস প্লাগ, সিপিইউ পুশেস ফ্ল্যাগ সিএস অ্যান্ড আইপি ইনটু এ স্ট্যাক, স্ট্যাকের মধ্যে পুশ করে। লোড আইএসআর অ্যাড্রেস ফ্রম আইভিআর, আইএসআর অ্যাড্রেস হচ্ছে আইএসআর লোড করে। আচ্ছা, এক্সিকিউট আইএসআর, আইএসআরটা হচ্ছে এক্সিকিউট করে। দেন আইআরইটি রিস্টোর ফ্ল্যাগ, আইআরইটি হচ্ছে ফ্ল্যাগগুলো রিস্টোর করে। সিএসআইপি অ্যান্ড রিজিউমিং মেন প্রোগ্রাম, মেন প্রোগ্রামটা রিজিউম করে। এটাই হচ্ছে ইন্টারপোজিং যে স্টেপগুলো আছে, কয়েকটা স্টেপ, 5টা স্টেপ আমরা দেখলাম। প্রথমে হচ্ছে কম্পিউট করে সিপিইউ, এরপর হচ্ছে ফ্ল্যাগকে পুশ করে, এরপরে আইএসআর যেটা আছে ইন্টারাপ্ট সার্ভিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সে হচ্ছে লোড করে, দেন হচ্ছে এক্সিকিউট করে এবং সর্বশেষ রিস্টোর করে। এখন আমরা দেখব প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার জিনিসটা কি? হচ্ছে ম্যানেজেস মাল্টিপল হার্ডওয়্যার ইন্টারাপ্ট ফর সিপিইউ। মাল্টিপল হার্ডওয়্যার ইন্টারাপ্ট সিপিইউর জন্য মাল্টিপল হার্ডওয়্যার ইন্টারাপ্ট সে কি করে? ম্যানেজ করে। তো ফিচার্স কি? 8 ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন। তো এর ফিচার হচ্ছে 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন থাকে।
can be cascaded to handle up to 64 interrupt। তো হচ্ছে 64 interrupt পর্যন্ত এটা করতে পারে। সাপোর্ট ফিক্সড অ্যান্ড রাউটিং প্রায়োরিটি মোড। তো এটা কি করে, ফিক্সড এবং রাউটিং প্রায়োরিটি মোডটা হচ্ছে কি করে, সে করে। এরপর দেখি ইম্পর্টেন্ট পিনস। ইম্পর্টেন্ট কি, আইএনটি সেন্ড ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইন সিপিইউ। ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিপিইউ তে ইন্টারাপ্ট রিকোয়েস্ট করে। আইএনটিএস সিপিইউ নলেজ সিগন্যাল একনলেজ সিগন্যাল অ্যাকনলেজ করে। আইআরও IR7 তো ইন্টারাপ্ট রিকোয়েস্ট হচ্ছে ইনপুট আকারে থাকে। এখন আমরা দেখি মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ। হুইচ ইন্টারাপ্ট ইন 8086 ক্যান নট বি ডিসেবল। কোনটা হচ্ছে 8086 ক্যান নট বি ডিসেবল, এটা হচ্ছে এনএমআই। হাউ মেনি ইন্টারাপ্টস ক্যান 18259 হ্যান্ডেল ডিরেক্টলি। কয়টা ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে 8। এখন আমরা দেখি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা যেটা ডিএমএ বলা হয় 8237 কন্ট্রোলার। তো ডিএমএটা দেখি, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কনসেপ্ট আমরা দেখব। লার্ন দ্য আর্কিটেকচার অ্যান্ড নোয়িং দ্য 8237 ডিএমএ কন্ট্রোলার আর্কিটেকচারটা দেখব। স্টাডি ডিফারেন্ট মোড অফ ডিএমএ অপারেশন ডিফারেন্ট মোড গুলো দেখবো। এক্সপ্লোর অ্যাপ্লিকেশন ফ্রম ডিএরএ ইন রিয়েল লাইফ। তাহলে অ্যাপ্লিকেশন গুলো আমরা এক্সপ্লোর করব। প্রথমে আমরা দেখি ডিএমএ। হোয়াট ইজ ডিএমএ? ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসটা কি? তো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ইজ এ টেকনিক দ্যাট অ্যালাউজ ডাটা ট্রান্সফার বিটুইন মেমোরি অ্যান্ড ইনপুট ডিভাইস। সরাসরি মেমোরি এবং ইনপুট ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করে উইদাউট সিপিইউ ইন্টারভেনশন। সিপিইউ ইন্টারভেনশন ছাড়া আমরা কি করব, ডাটাগুলো ট্রান্সফার করব সরাসরি মেমোরি এবং এর ক্ষেত্রে। দ্য সিপিইউ অনলি ইনিশিয়ালাইজ দ্য ডিএমএ ট্রান্সফার। ইনিশিয়ালাইজ করে দিবে কে? সিপিইউ ডিএনএ ট্রান্সফারের জন্য। এর অ্যাডভান্টেজটা কি? সিপিইউ ক্যান পারফর্ম আদার টাস্ক। অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু ডিরেক্ট এটা ট্রান্সফার করতেছে, সিপিইউ এর মধ্যে কোনো কিছু ঘাটাঘাটি করতেছে না, তাহলে সিপিইউ হচ্ছে অন্য টাস্ক করতে পারে যখন হচ্ছে ডাটা ট্রান্সফার করে। এই জন্য এফিশিয়েন্টলি তখন সিপিইউ ব্যবহার করা যায়। তাহলে কেন আমাদের ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস প্রয়োজন হয়? তো প্রোগ্রামেবল আইও ক্ষেত্রে যখন সিপিইউ অ্যাক্টিভিটি ট্রান্সফার ডাটা এবং এফিশিয়েন্ট ফর লার্জ ডাটা। তো লার্জ ডাটা ট্রান্সফার করার জন্য এটা হচ্ছে এফিশিয়েন্ট। ইন্টারাপ্ট আইও ক্ষেত্রে সিপিইউ রেসপন্ড টু ডিভাইস রিকোয়েস্ট বাট স্টিল কন্ট্রোল ট্রান্সফার। তো ডিভাইস রিকোয়েস্টের সময় সে করে, কিন্তু হচ্ছে ট্রান্সফার সে কন্ট্রোল করে। আর ডিএমএ এর ক্ষেত্রে কি হবে? অফলোড ট্রান্সফার ওয়ার্ক টু ডিএমএ কন্ট্রোলার। তো ট্রান্সফার করে ডিএমএ কন্ট্রোল করতে ইমপ্রুভ পারফরমেন্স। তাহলে কি করবে? পারফরমেন্সটা ইমপ্রুভ হয় এখানে। ডিএমএ কন্ট্রোলারটা কি আমরা দেখবো। ডিএমএ কন্ট্রোলার তো হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের ফিচার গুলো প্রধানত আমরা দেখি। তো ইন্টেল 8237 ইজ কমনলি ইউজড ডিএমএ কন্ট্রোলার উইথ 8086। তো এই যে 8237 হচ্ছে কি করে, ডিএমএ কন্ট্রোলার হিসেবে কাজ করে 8086 এর ক্ষেত্রে। তাহলে ফিচার কি? 4 ইন্ডিপেন্ডেন্ট ডিএমএ চ্যানেল থাকে। এর হচ্ছে 4টি ইন্ডিপেন্ডেন্ট ডিএমএ চ্যানেল থাকে। ইচ চ্যানেল ক্যান ট্রান্সফার 64 কেবি ডাটা থাকে। ক্যান অপারেট ইন ডিফারেন্ট মোড। বিভিন্ন মোডে এটা অপারেট করে, যেমন ব্লক, ডিমান্ড, সাইকেল, স্টিলিং ইত্যাদি। জেনারেট নেসেসারি মেমোরি অ্যান্ড আইও কন্ট্রোল সিগন্যাল। তো হচ্ছে প্রয়োজনীয় যে মেমোরি আছে সেটা হচ্ছে জেনারেট করতে পারে। এখন আমরা দেখি ডিএমএ অপারেশন যে স্টেপ গুলো আছে। সিপিইউ প্রোগ্রাম ডিএমএ কন্ট্রোল উইথ সোর্স। তো সিপিইউ হচ্ছে প্রোগ্রাম করে ডিএমএ সোর্সের মাধ্যমে। এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যান্ড সি আউট। ডিএমএ সেন্ডস হোল্ড রিকোয়েস্ট টু সিপিইউ। ডিএমএ হচ্ছে হোল্ড রিকোয়েস্ট সেন্ড করে সিপিইউ তে। সিপিইউ অ্যাকনলেজ উইথ HLDA সিগন্যাল রিলিজিং বাস কন্ট্রোল। তাহলে হচ্ছে সিপিইউ অ্যাকনলেজ করে HLDA সিগন্যাল রিলিজিং হচ্ছে বাস কন্ট্রোল। ডিএমএ ট্রান্সফার ডাটা ডিরেক্টলি বিটুইন মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট। এটা মনে রাখবে, ডিএমএ হচ্ছে সরাসরি মেমোরি এবং ইনপুট আউটপুটে ট্রান্সফার করে। আফটার কমপ্লিশন ডিএমএ রিলিজ বাস ব্যাক টু সিপিইউ। তো ডিএমএ হচ্ছে শেষ করার পরে ডিএমএ রিলিজ
বাস প্যাকার টু সিপিইউ। তার মানে ডিএমএ হচ্ছে রিলিজ বাসে রিলিজ করে দেয়, বাসে রিলিজ করে এবং সিপিইউতে ব্যাক করে। তো এটাই হচ্ছে ডিএমএ অপারেশন। যে স্টেপগুলো, এই হচ্ছে 5টি স্টেপে ডিএমএ অপারেশন সম্পন্ন করা হয়। এখন আমরা দেখব মোড অফ ডিএমএ ট্রান্সফার। ডিএমএ ট্রান্সফারের কয়েকটা মোড আছে। একটা হচ্ছে ব্রাস্ট মোড, এরপর হচ্ছে সাইকেল স্টিলিং মোড, এরপর হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্রাস্ট মোডটা দেখি। ব্রাস্ট মোড হচ্ছে ডিএমএ ট্রান্সফার ইনটু ইন্টার ব্লক টু অ্যাট ওয়ান্স। তার যে ব্লকগুলো থাকে একবারে সে পাঠিয়ে দেয়। তো সিপিইউ ব্লক থাকে আনটিল ফিনিশ, যতক্ষণ পর্যন্ত এটা ট্রান্সফার না হয় সেটা হচ্ছে সিপিইউ ব্লক আকারে থাকে। তাহলে ডিএমএ ট্রান্সফার করে এন্টার যে ব্লকটা একবারে। সাইকেল শিডিউলিং এর কি ডিএমএ ট্রান্সফার 1 বাইট ওয়ার্ড এট এ টাইম, তাহলে এক বাইট করে সে ট্রান্সফার করতে থাকে। আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড, ডিএমএ ওয়ার্কস অনলি হোয়েন সিপিইউ ইজ আইডেল। তো ট্রান্সপারেন্ট মোডে কি করে, যখন সিপিইউটা আইডেল আকারে থাকে তখনই সে ট্রান্সফার করে। নো পারফর্ম লস ইন সিপিইউ, তাহলে সিপিইউ কোনো পারফর্ম লস হয় না। তাহলে তিনটা মোড আমরা দেখলাম। প্রথম মোডে হচ্ছে যে কয়টা জিনিস ছিল একবারে ট্রান্সফার করে দিবে। 2 নম্বর মোডে হচ্ছে এক বাইট করে ট্রান্সফার করবে। আর 3 নম্বর যখন সিপিইউ ঘুমায় থাকবে বা আইডেল থাকবে তখন হচ্ছে, অর্থাৎ অলস অবস্থায় থাকবে, তখন হচ্ছে এটা ট্রান্সপোর্ট করবে। তাহলে তিনটা মোড দেখলাম আমরা। অ্যাপ্লিকেশন অফ ডিএমএ এর অ্যাপ্লিকেশনগুলো আমরা অলরেডি দেখছি। হাই স্পিড ডিজিটাল ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিয়েল টাইম ডাটা কালেকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, অডিও বা ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, নেটওয়ার্ক কমিউনিকেশন আর ডাটা অ্যাকুইজিশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখি। হাউ মেনি ডিএমএ চ্যানেলস আর অ্যাভেলেবল ইন 8237? কয়টা ডিএমএ চ্যানেলস আছে 8237 এ? এটা হচ্ছে 4টা। এরপর ইন ডিএমএ দ্য সিপিইউ, সিপিইউতে কি করে এটা? ইনিশিয়েট ট্রান্সফার বাট ডাজ নট মুভ ডাটা। ট্রান্সফার ইনিশিয়েট করে কিন্তু ডাটাগুলো মুভ করে না সিপিইউ এখানে সরাসরি করে না। ডিএম হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, মেমোরিগুলো নিজেদের মধ্যে সরাসরি তারা ট্রান্সফার করে, সিপিইউ এখানে ইন্টারাপ্ট করে, জাস্ট ইনিশিয়েট করে দেয়। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং এর এই ইয়েগুলো আমাদের পার্ট। তো মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং আসলে অনেক বড় একটি ভাস্ট চ্যাপ্টার এবং এখানে থিওরিটিক্যাল অংশটা বেশি। যেহেতু আমরা এমসিকিউ বেসড প্রিপারেশন নিব, আমরা থিওরিটিক্যাল অংশটা যতটুকু সম্ভব মিনিমাইজ করে বেসিক যে কোর জিনিসটা সেটা দেখানোর চেষ্টা করছি। তো এই কোর কনসেপ্টটা আপনারা বোঝার পরে আপনারা চেষ্টা করবেন যে এটার উপরে এর উপরে কি কি টাইপের এমসিকিউ হতে পারে, সেটা হচ্ছে অনলাইন বেসড হতে পারে, আপনার টেক্সট বই বেসড হতে পারে, সেটা ভালোভাবে দেখা। তো এখানে কিছু আমি রেফারেন্সিং দিয়ে দিছি যে কি কি বই আপনারা পড়তে পারেন। তো এখানে কিছু বইয়ের নাম দিয়ে দেওয়া হয়েছে, কিছু অনলাইন রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং এই টপিকসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।